গতকাল বাংলাদেশে একটি জনপ্রিয় চ্যানেল ফেস দ্য পিপল, সেখানে একটি বিতর্ক সভায় অংশ নিয়েছিলাম। এর আগেও আপনারা সেখানে আমাকে দেখেছেন, কিন্তু গতকাল বিষয়টা ছিল অন্যরকম। গতকাল বাংলাদেশের বিএনপি দলটি তারা বাংলাদেশ হাই কমিশনের দিকে, মানে আগরতলার দিকে একটা যাত্রা শুরু করেছে, লং মার্চ। তো সেখান থেকে আলোচনা শুরু হয়েছে, কিন্তু তারপরে যেটা হয় যে আলোচনা চলাকালীন সেখানে দুজন বক্তা রীতিমতো উগ্রতা দেখাচ্ছিলেন। তো আমার কি জবাব ছিল, তো আপনাদের আমি পুরো লাইভটাই তুলে ধরছি আপনাদের সামনে, কোনো কাট নেই। এবং প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এবং এই বিতর্কের দ্বিতীয় পর্ব হয়তো আগামীকাল বা তারপরে হয়তো আসবে, কারণ সম্পূর্ণ বক্তব্য সেখানে শেষ হয়নি। দেখুন এবং মতামত দিন এবং ব্যাপক শেয়ার করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব দীপক ব্যাপারী আপনার কাছে একটু যেতে চাই। আপনার কাছে আমি একটা খবর দেখাই। সেটি হলো এই যে খবরটি আমাদের দেশে অলরেডি প্রচারিত হয়েছে, এই খবরটির বিপরীতে এখন যদি আমার দেশে জনগণ, মুসলিম যারা, ইসলাম প্রিয় জনগণ, যারা আহ চায় সবসময় শান্তি, যারা কখনোই চায় না অশান্তি হোক। সরি, আমি আবারও দিচ্ছি, জিনিসটা একটু দেখাচ্ছি প্লিজ। প্রিয় দর্শক, আপনারা বিষয়টা এটা একটু লিখবেন, তাহলে আপনাদের একটু আন্দাজ হবে। দীপক ব্যাপারী, আহ এই রাজ্যের ফাতেহপুর জেলায় ১৮৫ বছরের পুরনো নুরি জামে মসজিদের একটি অংশ ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের দাবি, ওই অংশটি বান্দা বাহারাইচ হাইওয়ের সীমানার মধ্যে অবৈধভাবে নির্মিত হয়েছিল। জেলা প্রশাসন জানায়, মসজিদের অংশটি সড়কের উপর পড়ায় গণপূর্ত বিভাগ গত ১৭ই আগস্ট মসজিদ কমিটিকে নোটিশ দিয়েছিল, কিন্তু নোটিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি। অতিরিক্ত এখন এখন এই যে আহ, এই যে একটি মসজিদ, ১৮৫ বছর আগের মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং আজমির শরীফকে ভেঙে ফেলার জন্য ষড়যন্ত্র হচ্ছে। বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। ধর্ম কি শুধুমাত্র হিন্দুরাই কি পালন করে? হিন্দুদের কাছে কি তাদের ধর্ম প্রিয়? মুসলিমদের কাছে কি তাদের ধর্মটা প্রিয় নয়? জনাব দীপক ব্যাপারী, এই যে আজকে যে ব্যাপারটা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে, এটার প্রভাব কি বাংলাদেশে পড়বে না? এই জন্য কি আমরা বাংলাদেশে, কখনো যেটা সম্ভব না, কখনো মানুষ চিন্তাও করে না, কিন্তু বাংলাদেশে যারা হিন্দুরা বসবাস করে তাদের মন্দিরে কি এই ধরনের কোনো অবস্থা তৈরি হোক? এটা কি ভারত এবং পশ্চিমবঙ্গ কি চায় এরকম কিছু হোক বাংলাদেশে? আপনার কাছ থেকে একটু জানতে চাই, পশ্চিমবঙ্গে আদতে কতটুকু সত্য যে পশ্চিমবঙ্গের মুসলিমরা আজকে বলেছে, মুসলিমরা এক নেতা বলেছে যে বাংলাদেশকে ১৫ মিনিটে দখল করতে পারবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাসকারী মুসলিমরা। এই মুসলিমরা কারা? আদতে কি মুসলিমদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ব্যাপারে এরকম? জনাব জনাব দীপক ব্যাপারে আনমিট করে বলুন প্লিজ। উম, প্রথমত আমি একটু লেট করে এসেছি, তার জন্য দুঃখিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার আওয়াজ ক্লিয়ার আছে কি? একদম স্পষ্ট বলুন। হ্যাঁ। বিষয়টা হচ্ছে মন্দির মসজিদ, বিষয়টা আহ, আমাদের ভারতবর্ষে বিজেপির কাছে ওটা কোনো ফ্যাক্টর নয়। আমি আপনাদের জাস্ট একটা তথ্য দিই। গুজরাটে মুখ্যমন্ত্রী থাকাকালীন হুম। আহ, নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিল, তখন একদিনেই ৮০খানা মন্দির গুড়িয়ে দিয়েছিল, তাই সেই বিজেপি। এটা হচ্ছে ২০০৮ সালের ঘটনা, নভেম্বর মাসে। হুম। এবং আমরা দেখেছি যে বেনারসে, বেনারসকে আহ, আরো পরিষ্কার ভাবে মানে কর্পোরেটাইজ করার জন্য, সাজানোর জন্য সেখানে ছোট বড় মিলিয়ে প্রায় ২৫০র মতো মন্দির গুড়িয়ে দেওয়া হয়েছে, যেগুলো অন্তত মুঘল আমল বা তারও আগেকার প্রাচীন মন্দির ছিল। ফলে ওই ১৫০ বছর ২০০ বছর তাদের কাছে জল ভাত। আমরা গুজরাটের ক্ষেত্রে এবং উত্তরপ্রদেশে বা বেনারসে এই যে ঘটনাগুলো দেখেছি, তাদের কাছে মন্দির মসজিদটা কিছুই না। মানে তাদের কাছে মূল হচ্ছে সেই জায়গাটা তারা কিভাবে কর্পোরেটদের লাভবান করে তুলবে, তাদের কাছে সেটা। আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই, কয়েক মাস আগের ঘটনা, সম্ভবত ১.৫ মাস কি ২ মাস আগে। লখনৌতে আকবর নগর বলে একটা জায়গা ছিল, সেই নগরটা নেই। আর মানে আকবর নগর ওই জায়গাটাই নেই এখন আর। কারণ ওই পুরো কলোনিটায় প্রায় ৫০,০০০ লোকের বাস। এবং সেখানে আহ, সমুদ্র, মানে নদীর পাশে, সেখানে একটা কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো একটা প্রজেক্ট তৈরি করবে, তার জন্য ৫০,০০০ লোকের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো।
এবং সেখানে প্রায় 50টা ছোট বড় মন্দির, 12টা মসজিদ। এবং সেখানে সব থেকে অবাক করার বিষয়, সেখানে যারা জনসংখ্যা ছিল তার 50% মুসলিম, 50% হিন্দু। ফলে এই যে যাদের বিরুদ্ধে আমরা রাগ দেখাচ্ছি বা ক্ষোভ দেখাচ্ছি, বা আমরা এই দেশের মানুষ হোক বা বাংলাদেশের মানুষ, সেই বিজেপি বা আরএসএস দলটা কিন্তু ওদের কাছে মন্দির মসজিদটা ওদের কাছে জল ভাত, ওদের কাছে ওটা কোনো ফ্যাক্টরি নয়। এবং হুম। ওরা যেটা বলবে সেটাই ওদের কাছে ধর্ম। হিন্দু ধর্মে না না, কি এই এই যে বলেছে এই আগে। যে এই যে এই যে ছেলেটা ময়ূরপঙ্খী, নাম ময়ূরপঙ্খী তো নাকি? না, আমি নাম দিয়েছি, ওর নাম হচ্ছে গোমুখ মুখে ঘোষ, গোমুখ আচ্ছা, ঘোষ। গোমুদ ঘোষ বা ইয়ার এই যে রিপাবলিক বাংলায় লাফালাফি করে, সে আজকে আবার ধমক দিচ্ছে যে বাংলাদেশের মানুষ কি ভারতের শক্তি সম্পর্কে জানে। ও পশ্চিমবঙ্গে একটা ফ্ল্যাটের মধ্যে একটা চ্যানেল চালিয়ে, যে চ্যানেলের লোকাল কোনো দর্শক নাই। সব খবর তো আমার কাছে আছে। আমি রিপাবলিক বাংলা তো অর্ণব গোস্বামীকে সেই এনডিটিভি থেকে তাকে আমি চিনি, জানি, এবং তার সম্পর্কে আমার ভালো ধারণা আছে। সে কিভাবে এনডিটিভি থেকে বের হয়েছে, তার উদ্দেশ্য কি, সে কিভাবে তার চ্যানেল চালায়, সে কিভাবে তাকে নিজেকে প্রভাবশালী করেছে, কার সাথে যে সে চলে, কার সাথে তার সখ্যতা, সবকিছুই আমার স্টাডি করা আছে। এই ছেলেটা করেছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে টার্গেট করে এখানে তার স্থাপনা করেছে। সেখানে ব্যর্থ হয়েছে মমতা ব্যানার্জির পুরো নির্বাচনের সময় তাদের পুরো প্রজেক্ট ব্যর্থ হয়েছে। এখন তারা বাংলাদেশ নিয়ে নেমেছে। এইটা কি পশ্চিমবঙ্গের মানুষ বোঝে? এবং সে এই যে বোঝে। হুমকিটা দিল, এখন দিয়ে যাচ্ছে যে বাংলাদেশের ভারতের কি শক্তি বাংলাদেশের মানুষ জানে। ভারতের শক্তি দিয়ে কি এই রিপাবলিক বাংলার কথা শুনে কি ভারত বাংলাদেশের শক্তি দেখাতে আসবে? আর ভারতের শক্তি দেখাতে না, আসলে আমি কি 20 কোটি আমি মানুষ বসে আমি থাকবে? 20 কোটি বাংলাদেশি মানুষ বসে থাকবে? পশ্চিমবঙ্গের মুসলিমরা কি আদতে এই কথা বলেছে যে 15 মিনিটে আমরা বাংলাদেশ দখল করতে চাই বা দখল করতে পারি? এ ধরনের কথা কি বলেছে কিনা, এই কথার ভিত্তি কি আপনার কাছে শুনতে যেতে হবে ব্যাপারে প্লিজ। বিষয়টা হচ্ছে যে আমার পরিচিত অনেকেই কানাডাতে থাকেন। আমি যে কোম্পানিতে চাকরি করতাম তার মালিকও কানাডাতে, টরন্টোতে থাকেন। আমার বহু পরিচিত কলকাতার বহু মানুষ যারা আমেরিকার বিভিন্ন শহরে থাকেন, এবং তারা রীতিমতো আমাদের ভারতের মিডিয়া সম্পর্কে রীতিমতো হাসাহাসি করেন। এবং বলছি, তারাই আমাকে এই কথাটা বলেছিল যে আহ, এই রিপাবলিক টিভির মতো চ্যানেল না দেখে, মানে কপিল শর্মা শো না দেখে, কমেডি শো না দেখে এই রিপাবলিক টিভির মতো চ্যানেল দেখা খুব মজা লাগে আর কি। কিন্তু হুম। খবরের যে ধরন বা খবরের যে বিষয়বস্তু হওয়া উচিত বা যে ব্যাখ্যা হওয়া উচিত, তার ধারে কাছে এই নিউজ চ্যানেলগুলো নেই। এটা অনেকটা সেই গ্রামের দিকে যখন যাত্রাপালা হতো না, হুম। খুব চিৎকার করে করে উঠতো, মাঝে মাঝে মানুষ ভিড় করে যেত দেখতে। এদের এক একটা ক্যারেক্টার ওই যাত্রাপালার মতো। সংবাদের বা সাংবাদিকতার যে মিনিমাম এথিক্স, সেগুলো এরা মেনটেন করেন। সাংবাদিকতার ক্ষেত্রে বা সংবাদ সংগ্রহ বা পরিবেশনের ক্ষেত্রে যে সমস্ত এথিক্স গুলো মেনটেন করতে হয়, সেগুলো এরা ফলো করে না। এরা শুধুমাত্র রাজনৈতিক বা স্বার্থ চরিতার্থ করার জন্য ভাষা, ধর্ম, মানুষের ইমোশন কে ব্যবহার করে নিজের টিআরপি বাড়াচ্ছে। যে রাজনৈতিক দলের হয়ে তারা প্রোপাগান্ডা করে, সেই রাজনৈতিক দলের যাতে ভোট ব্যাংকটা বাড়ে সেটা চেষ্টা করে। এখানে তাদের কাছে বাংলাদেশ মুসলিম বিদ্বেষ, বাংলাদেশ বিদ্বেষ ওদের কাছে কিছুই না। ওদের কাছে মূল বিষয় হচ্ছে যে করে হোক হাসিনাকে যদি কোনোভাবে ঢোকানো যায়, তাহলে তাদের যে অবৈধ বিজনেস আদানি আম্বানি বাংলাদেশে ছড়িয়েছে বা আরো ছড়ানোর সুযোগ পেত হাসিনা থাকলে, সেটা কোথাও একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জন্য সাময়িক ডিস্টার্ব। এবং যে সরকার এখন অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, সেখানে তারা তো আর অনৈতিক কোনো ডিলিংস এই মুহূর্তে করবেন না। করলে তারা একটা অন্তত নিজেদের স্বার্থ রেখে তারপরে করবেন। সেক্ষেত্রে মনে হয় তাদের কোনো না কোনো একটা সমস্যা হচ্ছে, এবং এই কারণেই তারা এই বিষয়টা তুলছে। আর এই বিষয় নিয়ে, এই শক্তির ব্যাপারে আমেরিকা কখনো এরকম খবর দেখায়? আপনি দেখেছেন আমেরিকা কোনো নিউজ চ্যানেল এরকম দেখায় যে আমাদের দেশে এই আছে শক্তি, এই পাওয়ার আছে, এই মিলিটারি পাওয়ার আছে, এই ওয়েপন্স আছে? এটা কোনো দেশের চ্যানেল দেখায়? আমি তো জানি না, আমার হুম। ধারণা নেই, কারণ আমি প্রচুর বিদেশি চ্যানেল দেখি মাঝে মাঝে। কোথাও এই ধরনের নিউজ হয় না। কিন্তু আমাদের এখানে একটা নতুন ট্রেন্ড, দেখো আমি কত বড়। আরে ভাই, বড় হতেই পারিস, কিন্তু সেটা দিয়ে তোর চরিত্র, তোর আচরণ, তোর আহ কি বলবো, তোর ক্যারেক্টার তো তৈরি হয় না ওটা দিয়ে। মানুষের সামনে তোর হিংস্রতা প্রকাশ পায়, কিন্তু তোকে তো মানুষ শ্রদ্ধা করবে না, বা তোকে তো খারাপ চোখেই দেখবে। তুই তুই শক্তিমান হতেই পারিস, মানে আপনার থেকে বা আমার থেকে অনেক
স্বাস্থ্যবান ফিগারওয়ালা অনেক লোক আছে বা অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী লোক, কিন্তু সেটা দিয়ে তো আর ক্যারেক্টার হয় না। ফলে এই ধরনের যে খবরগুলো দেখায়, এর নিয়ন্ত্রণের জন্য আইনও আছে ভারতে, কিন্তু সেগুলো ইমপ্লিমেন্ট হয় না। আর বাংলাদেশ নিয়ে যেগুলো চলছে, এগুলো আমি বলবো একটা পর্যায়ে থেমে যাবে। আরেকবার দ্বিপাক্ষিক বৈঠক হোক, আমি বলছি এগুলো থেমে যাবে, এবং আলোচনা শুরু হয়েছে। না, আশা থেমে করি। থেমে থেমে যাবে বলছেন আপনি, কিন্তু আমরা দেখছি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি, আপনি জানেন যে আগরতলার অভিমুখে আজকে কিন্তু লং মার্চ ডেকেছে। এটার পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কর্মসূচি আরো বৃহৎ হতে পারে। এই যে বিষয়গুলি হচ্ছে, এগুলি কিন্তু জিয়ে রাখছে এবং এগুলিকে আরো বেশি এক্সাজারেট করে দেখুন, মানুষকে আরো আমি বেশি আমি বিএনপির রাজনৈতিক কৌশল বা তারা কি ভেবে এটা নিয়েছেন এই পদক্ষেপটা আমার জানা নেই। তবে আমি ব্যক্তিগতভাবে যদি বিএনপির অবস্থানে বিএনপি থাকতাম করেন, তাহলে বিএনপির কিছু বিএনপির পুরো দলের মানে তারা কেন্দ্রীয় ভাবে করেনি, এটা তাদের কয়েকটা অঙ্গ আমি সংগঠন করেছে। আমি আমি আমার জায়গা থেকে বলছি, আমি হলে ওই প্রোগ্রামটা করতামই না। হুম। এই প্রোগ্রামটা ডাকা এই মুহূর্তে, এটা একটা অবাস্তব প্রজেক্ট আমার মনে হয়, বা অবাস্তব একটা একটা র্যালি। মানে বাংলাদেশে, এই ভারতে যেহেতু বিজেপি আরএসএস হুম। বাংলাদেশ হাই কমিশনে করেছে, তো পাল্টা আমাদের একটা দেখাতে হবে। এই হুম। দেখা দেখি চক্করে যেটা সমস্যাটা হচ্ছে, সমস্যা হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে। ওখান হুম। থেকে আমি দেখছিলাম, এখানে যেমন অনেকেই অনেক রকম মন্তব্য করছে, পাল্টা ওখান থেকে করছে, এবার তার পাল্টা এখানে হচ্ছে। এই যে যেগুলো হচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি সাধারণ মানুষের কোনো লাভ নেই, না ওখানকার না এখানকার। লাভ হচ্ছে কাদের? এই মিডিয়া চ্যানেলগুলো যারা এটা নিয়ে যাদের যাত্রাপালা চালু করে যাচ্ছে। এতে লাভ কিন্তু যে বিজেপি বিশাল হিউজ লাভ তুলতে পারবে সেটাও কিন্তু নয়। বরং বাংলাদেশের এই মুহূর্তে যেটা উচিত, কারণ তাদের দেশ গঠনের সময় এখন অন্তত 3-4 মাস আরো সময় লাগবে নির্বাচনী পরিস্থিতির মতো একটা পরিস্থিতি তৈরি করতে সে দেশের। তাদের হুম। হুম। এখন একটা ভাঙা হয়েছে, গড়ার সময় লাগবে। এই মুহূর্তে বহির্বিশ্বের কোনো দেশের সাথে কোনো রকম আহ রাজনৈতিক বা কোনো রকম আর্গুমেন্টে যাওয়া উচিতই নয়। এবং তারা, ভাই তোমরা যা পারো চিল্লিয়ে যাও, আমরা আমাদের কাজ করে যাবো। মানে এখানে ডিস্টারবেন্স করতে চাইছে যাতে তারা দেশটা গঠন করতে না পারে, সাজিয়ে উঠতে না পারে। এই কারণে ডিস্টারবেন্স। এটা যদি বাংলাদেশের যারা রয়েছে তারা যদি না বোঝে, তারাও যদি তালে তাল মিলিয়ে তারাও এদিকে আহ একরকম বলছে, ওখান থেকে পাল্টা আরেক রকম বলছে, এখান থেকে আরেক রকম পাল্টা দিচ্ছে, এতে ডিস্টারবেন্স তৈরি হবে। এখানে সব থেকে এবার বড় ব্যাপার, বোঝাতে এখানে চাচ্ছেন ভারত যা করছে, ভারতের মিডিয়া যা করছে, বিশেষ করে আর বাংলা বা এই জাতীয় যারা করছে, তারা শুধুমাত্র নিজেদের পলিটিক্যাল একটা এক স্বার্থের জন্য, নিজেদের আভ্যন্তরীণ এক ভারতীয় একদম একদম এছাড়া আর কিছু নয়। যদি সেটা না হবে তাহলে সরকার, আমরা দেখেছি যে একটা মোটামুটি ইতিবাচক একটা আলোচনা হয়েছে, এরকম না যে কোনো আলোচনা ভেস্তে গেছে। আলোচনা হয়েছে যথেষ্ট, এখানে অনেক পত্র পত্রিকায় মেইন মেইন পয়েন্ট গুলো নিয়ে আলোচনা হয়েছে, যে হ্যাঁ মোটামুটি ইতিবাচক একটা দিক এগোচ্ছে। কিন্তু আমি দেখলাম রিপাবলিক টিভি থেকে শুরু করে বিভিন্ন চ্যানেলে বলল আলোচনা ভেস্তে গেছে, আলোচনা হয়নি, আহ সরকার মানেনি, অমুক তমুক ইত্যাদি বিষয়। এখানে পুরোপুরি নেগেটিভ ভাবে প্রেজেন্ট করা হয়েছে এই আলোচনাটাকে। আমি একটা জিনিস বলি, যে এই যে আজকে ধরুন বাংলাদেশের আহ, সরকারিভাবে যে পরিস্থিতি, বা ভারতবর্ষে সরকার যে ডিসিশন গুলো নিচ্ছে বা সরকারিভাবে বিদেশ সচিবদের পাঠাচ্ছে, হুম। সেটা কিন্তু রিপাবলিক টিভি পাঠাচ্ছে না, এটা বুঝতে হবে। এটা কিন্তু হুম। প্রশাসনিক স্তরের কাজ। হুম। রিপাবলিক টিভি কিন্তু বিজেপির মুখপত্র হতে পারে, কিন্তু সরকারের মুখপত্র নয়। রাইট। এটা খেয়াল রাখতে হবে। রিপাবলিক টিভি কোনো কিছু বলছে মানে সেটা বিজেপি সরকার বলছে বা মোদী সরকার বলছে, এটা কিন্তু নয়। হুম। একই রকম ভাবে বাংলাদেশের ধরুন কেউ একজন বাজে মন্তব্য করলো মানে সেটা সরকারের পক্ষের বক্তব্য বা মানে প্রশাসনিক ক্ষেত্রে বক্তব্য, এরকমও নয়। আমি দেখেছি অনেক প্রাক্তন আহ, সেনা অফিসার কর্মকর্তা তারা বিভিন্ন সময় বক্তব্য রেখেছেন। আমি জানি যে এই ধরনের, এই বয়সে এসে অনেকে এই ধরনের অসংলগ্ন কথা বলেন। এখানেও অনেকেই বলেন। আজকে জি। শুনলাম নাকি কোন এক তৃণমূলের নেতা নাকি বলেছে আমরা 15 মিনিটে বাংলাদেশ দখল করে নেবো। আমি জানি হুম। না এদের কি, এবং সেই সংখ্যালঘু আমাদের এখানে, অর্থাৎ মুসলিম সম্প্রদায়, হুম। সে বলছে। অর্থাৎ হুম। এখানে একটা জিনিস আমি খুব মানে পরিষ্কার আসলে বোঝা তার যাচ্ছে অবস্থান যে কি, সে আসলে কি কি বোঝাতে চায়, তার উদ্দেশ্য কি? না, তাদেরকে খেপিয়ে তোলা হয়েছে। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিই। হুম। আমাদের আরজি করের ঘটনার ক্ষেত্রে ফেক নিউজের মাত্রা এত পরিমাণে ছড়িয়ে গেছিল, যে মহিলা বা যে লোকটি কোনোদিন রাস্তার মিছিল মিটিং এ হাঁটেনি কোনো ইস্যুতে, সেই লোকটিকে পর্যন্ত রাস্তায় নামিয়ে দিয়েছিল। বাংলাদেশ সম্পর্কে এখানে রিপাবলিক টিভির মতো চ্যানেলগুলো যে ধরনের ফেক নিউজ ছড়াচ্ছে এবং রং চড়িয়ে
আহ, এবং তাতে অনেক মানুষই হয়তো কি বলবো তার পাল্টা কাউন্টার, আমরা যারা বা বাংলাদেশের চ্যানেল তারা দেখেই না, তারা শুধু রিপাবলিক টিভি দেখে। তাদের যদি এটুকু কাণ্ডজ্ঞান থাকতো যে আমি চলো বাংলাদেশের খবরের চ্যানেলগুলো একবার দেখে নি তারা কি বলছে এই ঘটনা নিয়ে, বা হুম। বাংলাদেশে তাদের পরিচিত কেউ থাকলে তার কাছ থেকে খোঁজ খবর নিই, তাদের এই প্রয়োজনই মনে করে না। তারা ওই যেটা দেখছে ভাবছে এটাই সত্যি, এটা বারবার দেখানো হচ্ছে। ফলে জি। এই মুহূর্তে আমার মনে হয় আহ, বাংলাদেশের প্রশাসনের তরফ থেকে স্ট্রিক্টলি নির্দেশ দেওয়া উচিত, কেউ কোনো ধরনের অসংলগ্ন মন্তব্য করবেন না। কোন রকম মিডিয়াতে কোনো গুজব ছড়ায় বা বাজে একটা ভুল বার্তা যায় এরকম ধরনের মন্তব্য করবেন, স্ট্রিক্টলি এটা করা উচিত। অন্তত এক তরফ থেকে শুরু হোক, এক তরফ থেকে শুরু হোক। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আসছি আমি। জনাব ফারুক হাসান, প্লিজ আপনার কাছ থেকে শুনতে চাই। তার জনাব দীপক ব্যাপারের কিছু পরামর্শ আছে, কিন্তু আজকে যেটা করেছে বিএনপির পক্ষ থেকে, যে বিএনপির মানে তিন সংগঠনের পক্ষ থেকে যেটা করেছে আসলে, আহ, এই পর্যায়ে এসে এমন শক্ত অবস্থান দিয়ে এই কর্মসূচির মাধ্যমে ভারতকে কি বার্তা দিতে চায় এবং দিতে কতটুকু সক্ষম হয়েছে, আহ এবং হতে পারে সামনের দিকে আর কি কি করার পরিকল্পনা রয়েছে বলে আপনি মনে করেন? ফারুক হাসান। আহ, ধন্যবাদ। আপনাকে শুনতে পাচ্ছেন? আমার জি, গলায় একটু স্পষ্ট। সমস্যা হচ্ছে। তো আমাদের ভারতীয় সাংবাদিক দীপক দাদা বেশ চমৎকার ভাবে বলেছেন। তো যাই হোক, তিনি যে মেসেজটি আসলে দেওয়ার চেষ্টা করলেন বা দিতে চাচ্ছেন যে বাংলাদেশের জনগণ মানে আমাদের চুপ থাকাটাই বেটার। তারা যাই কিছু করুক, যাই কিছু বলুক, তারা আমাদের হাই কমিশনে গিয়ে হামলা চালাবে, আমাদের হাই কমিশন লুটপাট করবে, ভাঙচুর চালাবে, আর না আমরা না 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 বাংলাদেশে না বসে না বসে। না না, এটা আপনি আপনি আমি ভুল দাদা ব্যাখ্যা একটু শেষ করছেন। করি। আমি 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 ভুল হুম। ব্যাখ্যা করছেন। ভুল ব্যাখ্যা হলে বক্তব্য ভুল আসবে, আমি আমার ওটা পুরো বলিনি। ব্যাখ্যাটা শেষ করতে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। হুম। অসংলগ্ন মন্তব্য করতে বারণ করেছি, সমালোচনা বা যে ফেক নিউজ তার জি। কাউন্টার আমি আপনি সেগুলো বারণ আপনি দাদা করিনি। আমি লিখে রাখেন কাগজে। আমি যদি ভুল না, ঠিক ব্যাখ্যা আছে, ঠিক দিয়ে আছে থাকি, দাদা, ঠিক আছে দাদা, আপনি বলবেন, আপনি অবশ্যই বলবেন আপনি। আমার আচ্ছা। সেই ব্যাখ্যা খণ্ডাবেন, আমার ব্যাখ্যার বিপরীতে আপনি আপনার সঠিক ব্যাখ্যাটি তুলে ধরবেন। হুম। যেমন ধরেন, আপনি বললেন যে বাংলাদেশে এই যে বিশেষ করে বিএনপির যে লং মার্চ আজকে আপনার আখাউড়ার উদ্দেশ্যে, এটি আসলে করাটা অবান্তর বা করা উচিত নয়। এরই পরিপ্রেক্ষিতে আপনি বললেন যে আসলে বাংলাদেশ জনগণের চুপ থাকা উচিত, ভারত যাই কিছুই করুক, যাই কিছুই বলুক, ইত্যাদি ইত্যাদি। আপনার হুম। মোটা দাগে মেসেজটা এরকমই ছিল। এখন আমার বক্তব্য, ধরেন ভারতীয় জনগণ উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা আমাদের হাইকমিশনে গিয়ে হামলা চালাবে, ভাঙচুর করবে, আমার পতাকাকে টেনে হিচড়ে নিচে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেবে। এরপরেও বাংলাদেশের জনগণ বসে বসে আঙ্গুল চুষবে, চুপ থাকবে? এতটা শীতল রক্ত রক্ত বিশিষ্ট প্রাণী আমরা নই। একবার স্টেট কাট। আমাদের রক্তে এতটা শীতল রক্ত বিশিষ্ট লোহিত কণিকা নিয়ে আমরা চলি না ভাই। আমাদের রক্তে হাজী শরীয়তুল্লাহ শহীদ তিতুমিরের রক্ত প্রবাহিত, লাখো শহীদের রক্ত আমাদের শরীরে বিরাজমান। সুতরাং এরকম শরীর, দেহ, মন নিয়ে আমরা বাংলাদেশে বসবাস করছি। সুতরাং আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার দেশের অস্তিত্বে কেউ যদি আঘাত করার চেষ্টা করে, টোকা দেওয়ার চেষ্টা করে, আমরা চুপ থাকবো না। আমরা কোনোভাবেই চুপ থাকতে পারি না। আজকে দেখেন, ভারত যে ধৃষ্টতা দেখিয়েছে, এটা পরিষ্কারভাবে অলিখিত একটা যুদ্ধের সামিল। কারণ পৃথিবীর ইতিহাসে আপনি কখনোই দেখবেন না যে দেশে বা যে কোনো দেশের যে দূতাবাস কিংবা হাইকমিশন, এই হাইকমিশনে সে দেশের জনগণ দ্বারা হামলার শিকার হয়েছে, আক্রমণের শিকার হয়েছে। খুব কম এরকম নজির, এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন। আমরা দেখলাম আমাদের যে ডেপুটি হাইকমিশন আগরতলায়, সেখানে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা প্রকাশ্যে দিনে দুপুরে সেখানে হামলা চালালেন, আমাদের পতাকা টেনে হিচড়ে সেখানে মানে ছিঁড়ে ফেললেন, সেখানে আগুন জ্বালালেন, ইত্যাদি ইত্যাদি। এরপরেও ভারতের পক্ষ থেকে আমরা যে ধরনের কড়া স্টেপ প্রত্যাশা করেছিলাম, আশা করেছিলাম, ভারতের মোদী সরকার সে ধরনের কোনো স্টেপ নেয় নাই। তার মানে দৃশ্যত পরিষ্কার যে ভারতীয় সরকারের অর্থাৎ মোদী সরকারের প্রত্যক্ষ ইন্ধনে ভারতের সেই উগ্রবাদী হিন্দুত্ববাদী নেতারা এবং সেই সংগঠনের সদস্যরা এই হাই কমিশনে হামলা চালিয়েছে এবং আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করেছে। একবারেই পরিষ্কার। এরপরেও আমাদের আজকে এখানে দাদা এসে যদি বলে বাংলাদেশের জনগণ চুপ থাকা উচিত, তাদের আন্দোলন করা উচিত না, এটা বলা উচিত না, বিক্ষোভ করা উচিত না, তাহলে দাদা আমরা বলতে বাধ্য হচ্ছি, আমরা সরি, আমরা দুঃখিত। আমরা এতটা মানে নরম শরীর নিয়ে, শীতল রক্ত নিয়ে আমরা চলি না। আজকে দেখেন, ভারত এমন একটি রাষ্ট্র, এমন একটি দেশ, যে দেশের কোনো বন্ধু রাষ্ট্র নেই।
যে দেশের কোনো বন্ধু দেশ নেই। আপনি আজকে ভারতের চতুর্দিকে তাকান, ভারতের চতুর্দিকে বিশেষ করে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, একটা সিঙ্গেল দেশ দেখাতে পারবেন না যারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রেখেছে। তাহলে কি এমন কূটনীতি, রাজনীতি, সমাজনীতি ভারতের মধ্যে বিরাজমান, যার কারণে ভারত কোনো বন্ধু রাষ্ট্র রাখতে পারে না, কোনো প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় না। আজকে প্রত্যেকটি দেশ ভারতকে একবারে এক প্রকারের লাথি মেরে তাদের দেশ থেকে উৎখাত করেছে, উচ্ছেদ করেছে। সর্বশেষ যদি বলতেই হয়, আমাদের নেপাল 80% হিন্দু, তারপরেও ছোট্ট একটি দেশ, তার দেশ থেকে ভারতকে উৎখাত করেছে। ভুটান ছোট্ট একটি দেশ, তার দেশ থেকে ইন্ডিয়ান হিজিমনিকে চিরতরে কবর রচনা করেছে তারা। সর্বশেষ বাংলাদেশ ভারতের বন্ধু ছিল, সে দেশও গত 5ই আগস্টে ভারতকে চিরতরে বাংলার মাটি থেকে আমরা উৎখাত করেছি, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এখন যেটি পরিষ্কার হয়ে গেছে 5ই আগস্টের পরে, যে ভারত তার যে গোলাম, তার যে কৃত দাস এই ঢাকার বুকে বসিয়ে রেখেছিল ক্ষমতায়, খুনি হাসিনাকে বাংলাদেশের জনগণ উৎখাত করার পরে ভারত এক প্রকারের মাতাল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যে ভারত মানতেই পারছে না যে আমাদের ঢাকায় আমাদের কৃত দাস, আমাদের গোলাম খুনি হাসিনা ক্ষমতায় বসা নেই। এটি কোনোভাবেই ইন্ডিয়া মানতে পারে না, সহ্য করতে পারে না। সেই জায়গা থেকে আজকে ইন্ডিয়া উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এখন এই যে আজকে বিএনপির বিক্ষোভ বা লং মার্চ, এটিকে আমি একবারেই সাধুবাদ জানাই। আমি মনে করি বিএনপির আজকের যে অবস্থান, এই অবস্থান বাংলাদেশের জনগণের অবস্থান, এবং এই সেন্টিমেন্টই বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট। আপনি খেয়াল করবেন, সম্ভবত বছরখানেক আগে কিংবা তারও কম সময়ে রুহুল কবির রিজভী জাতীয় প্রেস ক্লাবের সামনে তার গায়ের চাদরটি, অর্থাৎ সেই চাদরটি ইন্ডিয়ান চাদর ছিল, সেই চাদর খুলে সেটাতে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। এর পরপরই দেখলাম বিএনপির ভিতরে এক প্রকারের একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? কারণ বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা ভারতীয় এজেন্টরা, ঘাপটি মেরে থাকা ভারতীয় দালালেরা, তারা এটা কোনোভাবেই সহ্য করতে পারেন নাই, মেনে নিতে পারেন নাই। রুহুল কবির রিজভী সাহেবকে তলব করা হলো, তাকে নাকি শোকজ নোটিশও দিয়েছিলেন, মিডিয়ায় আসে নাই, আমরা যতটুকু জেনেছি। তাকে প্রচন্ড রকম চাপে রেখেছিলেন ওই সময়। এরপরে আমরা গণ অধিকার পরিষদের ব্যানারে যখন রাজপথে ভারত বিরোধী আন্দোলন, ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে দিলাম সারা বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়লো। বিএনপিকেও আহ্বান জানালাম, জামাত ইসলাম থেকে শুরু করে প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা আহ্বান জানিয়েছি যে বাংলাদেশ থেকে ভারতীয় হিজিমনি এবং ইন্ডিয়ান আধিপত্যবাদকে চিরতরে উচ্ছেদ কিংবা উৎখাত না করা পর্যন্ত আমরা কোনোদিন হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারবো না, ইন্ডিয়ার হাত থেকে মুক্ত করতে পারবো না। এরপরে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। আজকে বিএনপির যিনি দায়িত্বে রয়েছেন, বিশেষ করে জনাব তারেক রহমান, তিনি জনগণের পালস বুঝতে সক্ষম হয়েছেন, তরুণদের সেন্টিমেন্ট বুঝতে সক্ষম হয়েছেন, জনগণের পালস বুঝতে সক্ষম হয়েছেন। তারই ধারাবাহিকতায় জনগণ কি চাই, তরুণরা কি চাই, সেই তরুণদের চাওয়ার আলোকেই আজকে কিন্তু বিএনপি প্রকাশ্যে রাজনৈতিক অবস্থান নিয়েছে যে আমাদের অবস্থান ভারত বিরোধী অবস্থান, আমাদের রাজনৈতিক কেবলা দিল্লি নয় ঢাকা। তাই ঢাকাকে রাজনৈতিক কেবলা মেনে তারা রাজনীতি করা শুরু করেছে, এবং আগামীতে বিএনপি বুঝতে সক্ষম হয়েছে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে তরুণদের পালস বুঝে, তরুণদের সেন্টিমেন্ট বুঝে আমাদের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করতে হবে। অন্যথায় তরুণরা যেভাবে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করেছে, বিতাড়িত করেছে, ভারতীয় হিজিমনি ঢাকা থেকে চিরতরে উৎখাত করেছে, ঠিক একই কায়দায় বিএনপিও একসময় অপ্রাসঙ্গিক হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে জনাব তারেক রহমান এই সিদ্ধান্তটি নিয়েছেন। আজকে রুহুল কবির রিজভী, তিনি মানেই বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত। তিনি একে একে যে কর্মসূচিগুলো নিচ্ছেন, স্যালুট, ধন্যবাদ। আজকে তারা আগরতলা অভিমুখে লং মার্চ করেছি, আমরা তারেক রহমানকে, আজকে আমাদেরও কর্মসূচি ছিল, আমরা বিক্ষোভ থেকে বলেছি জনাব তারেক রহমান, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বিএনপি কাকে দিয়ে চালাবেন, কাদেরকে দিয়ে চালাবেন। বিএনপি কে যদি ভারতীয় দালালদের দিয়ে চালাতে চান তাহলে আগামীতে আওয়ামী লীগের মতো পরিণতি হতে আপনাদের সময় লাগবে না। আর যদি আপনারা ক্ষমতায় আসতে চান, আগামীতে দীর্ঘমেয়াদী রাজনীতি টিকে রাখতে চান, তাহলে রুহুল কবির রিজভী তথা যারা বাংলাদেশ পন্থী,
বাংলাদেশের জনগণপন্থী তাদেরকে সামনে আনেন, তাদেরকে হাইকমান্ডে বসান, তাদেরকে নীতি নির্ধারণী জি, পর্যায়ে নিয়ে যান, ধন্যবাদ তবেই আপনাকে। বিএনপি ইনশাআল্লাহ আমি মনে করি জনগণের ধন্যবাদ। চাহিদা পূরণে সক্ষম হবে। আমাদের অন্যথায় এখানে বিএনপিও আওয়ামী লীগের মতো অপ্রাসঙ্গিক হয়ে যেতে সময় লাগবে না। আপনাকে আশা করি ধন্যবাদ। তারেক রহমান জনগণের সেই সিদ্ধান্ত, জনগণের সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা অনুযায়ী সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। ইতিমধ্যে জি, সেটা সে দেখাচ্ছে এবং জি। আমরা আশাবাদী বলে বিশ্বাস রাখি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফারুক হাসান, অনেক ধন্যবাদ। ফারুক হাসানের কথার সাথে আপনার একমত কিনা প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। একটু পর আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, আপনারা যুক্ত হয়ে কয়েকজনকে, আজকে 3-4 জনকে সুযোগ দিব, আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। মেজর জিলুর রহমান আমাদের এখানে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আছেন, এবং এই যে দ্বিপাক্ষিক একটা বড় বড় একটা দেশের সাথে আমরা একটা মুখোমুখি অবস্থানে এসেছি, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আহ সেনা কর্মকর্তার চেয়ে বড় কথা হলো আপনি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এখন বাংলাদেশে যে একটা দোদুল্যমান অবস্থা, কেউ কেউ ভারতের পক্ষে, কেউ ভারতের বিপক্ষে, কিন্তু ভারত আহ, প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। যদিও ক্লিয়ার করেছে দীপক ব্যাপারে, এর পেছনে অন্য কোনো কারণও আছে। সবকিছু মিলে আপনার বিশ্লেষণ শুনতে চাই, ভারতের প্রতি আপনার কি মেসেজ একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে? ধন্যবাদ। খুব প্রাণবন্ত আলোচনা। আমি প্রথম আসি যে আহ, প্রাজ্ঞ সাংবাদিক দীপক সাহেব আলোচনা করেছেন, অত্যন্ত যুক্তির সঙ্গে খুব সুন্দর কথাই বলেছেন। ওনার কথাগুলো আমি মনোযোগ সহকারে শুনছিলাম। আমার অবস্থানটা একটু পরিষ্কার করে বলতে চাই। আমি শুধুমাত্র একজন সেনা কর্মকর্তা না, তার বাইরে আমার একটা আহ, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। 3-4টা সরকারের সঙ্গে, সরকার প্রধানের সঙ্গে আমার চাকরির একটা অভিজ্ঞতা আছে। সেই আলোকে আমি বলবো যে আমার দৃষ্টিভঙ্গি, আমার বিশ্লেষণ আহ, সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে একটু ভিন্নতর হতে পারে। যেমন হুম, সাধারণ সেন্টিমেন্ট, ইমোশনস খুব নগদে নগদে হয়। আর সরকার প্রধান, দেশ পরিচালনা যারা করে তাদের বিবেচনা, অনেক কিছু করতে হয়, তারপর তাদের কিছু অ্যাকশন নিতে হয়, বলতে হয়। এখন আসি, প্রথম দীপক সাহেব যেটা বলেছেন বিএনপির যে লং মার্চ আগরতলা অভিমুখে, এটা নিয়ে উনি বলেছেন যে এটা না করলেও হতে পারতো। হ্যাঁ, এটা একটা অপশন হতে পারে। এখন আমি আহ, ওনার দৃষ্টিভঙ্গি থেকে আমি দেখি যে হ্যাঁ, ওনার কথায় যুক্তি আছে। এখন আমার বিশ্লেষণটা এমন যে বিএনপি একটা রাজনৈতিক দল, দেশের এমন একটা পরিস্থিতিতে তাদের তো রাজনীতি করতে হবে। তো রাজনীতির মূল উদ্দেশ্য তো ক্ষমতায় যেতে হবে, দলের যে সমস্ত কর্মসূচি সেটা বাস্তবায়ন করতে হবে। ক্ষমতায় না গেলে তো আদর্শ কর্মসূচি কোনোটাই বাস্তবায়ন করা সম্ভব না। এখন দুইটা দিক আছে। একটা হলো যে আমি ভারত না বলে আমি বলবো পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আর বিজেপি, এই দুই মিলেই কাগুজে বাঘ, এটা বাস্তবে এর কোনো কিছু নাই। আর আপনারা যে আর বা রিপাবলিক যে চ্যানেলটার কথা বলছেন, আমি কিন্তু এই যে কি ঘোষ জানি এমন নামটা খুব আহ, ভালো। ময়ূর ঘোষ। হ্যাঁ, ও, ওকে ময়ূর আমি ময়ূর ঘোষ ময়ূর ময়ূর আমি তাকে একটা বিনোদন পদক দিতে চাই। ময়ূর ময়ূর যে কেন? তার এই নামের যে সাথে তার কাজের দেশের, মিল আছে। দেখুন, তার এই সাথে যে নামের সাথে মিলে, ময়ূর মানুষের যেমন অনেক লাফিয়ে লাফিয়ে সমস্যার চলে, মধ্যে সেও লাফায়। সে একটা জোকারের ভূমিকায় নেমেছে, মলম বিক্রেতার ভূমিকায় নেমে অন্তত কিছু বিনোদন মানুষকে জুগাচ্ছে। এই জন্য তাকে আপনারা ধন্যবাদ দিবেন। আহ, সে যদি যুদ্ধ করতে পারতো, যুদ্ধ ঘোষণা করতে পারতো, তাহলে সে টেলিভিশনের সামনে না লাফিয়ে সে আমার মতো ট্যাঙ্ক চালিয়ে কোথাও আক্রমণে যেত। তো সুতরাং আমি তাকে বরং বলি যে এই অবস্থার মধ্যে সে একটা বিনোদনের খোরাক জুগিয়েছে। বরং ভারতের অনেক চ্যানেলে অনেক আমি পতিতযশা সাংবাদিকদের বলেছি শুনতে যে তাকে বিজেপি রিক্রুট করেছে এখানে মমতাকে সরিয়ে ওই শুভেন্দুর কথা যে আপনারা বলা বলি করছেন, তার উদ্দেশ্য হলো যে এখানে একটু আহ, মুখ্যমন্ত্রীর পদটা দখল করা যায় কিনা, এইটা হচ্ছে মূল তার উদ্দেশ্য। তো ওখানে কিছু নাচা গা করা, আর ওই বানরের মতো এসে ওই পেট্রোপোল এসে
আহ, কয়েক ট্রাক পেঁয়াজ আটকায় রাখবো, আর সে আগেই বলে রাখবে, এই শোন, পেঁয়াজের ট্রাক কিন্তু আটকাবি কেন, বলে পেঁয়াজের ট্রাক দ্রুত পচে, এটা ভালো সংবাদ হবে। তো কয়েকটা পেঁয়াজের ট্রাক আটকানো, এই হচ্ছে তার রাজনীতি। একটা কথা মনে রাখবেন যে বিএনপির আমি দুটা কথা বলেছি, এক হচ্ছে সামনে নির্বাচন, তার কর্মীকে না, চাঙ্গা কিন্তু করে এই ব্যবসায়ী তো ক্ষুব্ধ হয়েছে, ব্যবসায়ীরা তো চরম ক্ষুব্ধ, কারণ ইন্টারনাল বছরে তো পলিটিক্স, ভারতের লস। দেশের জন্য একটা মেসেজ দেওয়া যে আমাদের ইয়েতে আগরতলায় যে হামলাটা হয়েছে, এটা আমরা আহত হয়েছি, সেই একটা মেসেজ সেখানে দেওয়া। প্লিজ আমাকে আমাকে একটু বলতে দেন। আমি আমি একটা 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 প্রশ্ন করছি আপনার কাছে, এই ধরনের তথ্যগুলি আছে মেজর জিল্লুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই। এই যে শুভেন্দু অধিকারী গতকালকে বললো যে বাংলাদেশ আমাদের উপর নির্ভরশীল, আমরা বাংলাদেশের উপর নির্ভরশীল না। আপনার কাছে বাংলাদেশের কাছে টাকা আছে, বাংলাদেশ টাকা আছে বলে বিভিন্ন ধরনের দ্রব্যাদি ভারত থেকে কিনে আনে, ফ্রিতেও না। তাহলে আমরা তাদের উপর নির্ভরশীল কিভাবে হলাম? এখন একটু দেখুন সাহেব, আপনি তো যথেষ্ট জ্ঞানী মানুষ। রিমেম্বার, বার্কিং ডগ ইজ নট ওয়ার্কিং ডগ। শুভেন্দুর যদি সেই জ্ঞান থাকতো, তাহলে সে না পশ্চিমবঙ্গ সরকারের কোনো কর্তা ব্যক্তি, না কেন্দ্রীয় সরকারের কেউ, সে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এখানে লাফালাফি করছে। আপনাকে বুঝতে হবে, হুম। ছাগলের 3 নম্বর মানে ছাগলের বান থাকে দুইটা, দুই বাচ্চা খায়, তিনটা যদি বাচ্চা হয় আর একটা দুধ পায় না, সে এদিক ওদিক লাফালাফি করে। তো শুভেন্দু বাবুর অবস্থা তাই হয়েছে। উনি কাগুজে বাঘ, উনি চাপাবাজির উপরে আছেন। চলুক, রাজনীতি তো এই হয়ে থাকে। এই সমস্ত নিয়ে আমাদের ভাববার মতো কিছু নাই। আমি শুধু একটা কথা বলবো, বর্তমান বিশ্ব কোনো একক দেশের প্রতি কেউ নির্ভরশীল না। এখন আসি যে শেখ হাসিনাকে নিয়ে যেটা বললেন দীপক সাহেব, যে তার উৎখাতের পর তার পরবর্তীতে আমাদের আরেকজন আলোচক, সম্মানিত আলোচক বললেন যে শেখ হাসিনা কেউ চিরতরে উৎখাত করলে আমরা হয়তো ভারতের সবকিছু এখান থেকে উৎখাত করলাম। না, বিষয়টা এরকম না। বিষয়টা এমন যে শেখ হাসিনার সঙ্গে তাদের যে সদ্ভাবটা গড়ে তুলেছিল, at the হুম। cost of the democracy of our country, at the cost of so many lives and sufferings. তো এটার জন্য এদেশের মানুষের মনে অনেক ক্ষোভ, অনেক ব্যথা। এটা আমি নির্ঘাত বলবো যে সর্বভারতীয় বা ভারতবর্ষের সবাই তা না। এই বিজেপি এই গেমটা প্লে করছে। কেন বিজেপি এখন ক্ষমতা আছে? আপনি একটা জায়গায় যদি হাত দেন গোড়ায়, তার মূল উদ্দেশ্য এই এখন সারা বিশ্বে বাংলাদেশে বিতর্কিত করা, হিন্দুদের উপরে নিপীড়ন হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে। আমার দেশে যে হিন্দু ভাইয়েরা আছে, এরা তো মানে আকাশ থেকে পড়ে বলছে যে এই দাহা মিথ্যা, কোথার থেকে কিভাবে এটা বানোয়াট কথা। এখন যে অবস্থা হয়েছে বিশ্ব দরবারে, ভারতের মিডিয়া একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে যে তারা ভুয়া আর দাহা মিথ্যা ছাড়া এই দুধের মধ্যে পানি দিল না পানির মধ্যে দুধ দিল, এরকম একটা ব্যবস্থা করে ফেলেছে। সুতরাং তাদের এটা আর বিশ্বে কেউ তেমন গুরুত্ব দিচ্ছে না, বরং চেক ফাইন্ডিংস যে সমস্ত সংস্থা আছে তারা দেখেছে যে হুবহু মিথ্যা, দাহা মিথ্যা তারা চালিয়ে যাচ্ছে। এটার উদ্দেশ্য রাজনৈতিক। এখন মূল জায়গায় আসি। এটা তো বড় ক্যানভাসে আলোচনার দরকার। তারপর আমি বলি ভারতের ইন্টারেস্টটা কোথায়। ভারতের ইন্টারেস্ট হচ্ছে আপনার, আমরা যেটাকে তাদের চিকেন নেক বলি, শিলিগুড়ি করিডোর বলি, এটা হচ্ছে তাদের একটা অত্যন্ত সংবেদনশীল জায়গা। এই জায়গাটাকে সুরক্ষা করা যে কোনো সরকারের ভারতের এটা প্রয়োজন। এটা আমরাও বুঝি, সামরিক দৃষ্টিভঙ্গি থেকে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝি এটা ভারতের কনসার্ন। এখন বর্তমান যে সরকার, দীপক সাহেব বলেছেন, উনিও বুঝতে পেরেছেন যে শেখ হাসিনাকে যেভাবে এখানে একটা কর্মচারীর মতো রেখেছিল মোদি বাবু, সেই ব্যবস্থা তো এখন আর কোনোভাবেই ভারত সামনে এগিয়ে নিতে পারছে না। ডক্টর ইনুস অত্যন্ত শক্ত মেরুদণ্ডের মানুষ এবং বিশ্বে তিনি একজন বিশ্বখ্যাত মানুষ। তিনি যে সরকারের প্রধান, তার নামের উপরে বিশ্বে অনেক কিছু চলে। ভারত তো
প্রশ্নই না। আপনার একটা কথা বুঝতে হবে যে দীপক বাবু সঠিক কথাই বলেছেন যে হুম। শুভেন্দু আর ওই যে আপনার জোকার, সে কি বলল, সে তো ভারত সরকারের প্রতিনিধিত্ব করে না, ভারতবর্ষেরও প্রতিনিধিত্ব করে না। এগুলা হালকা এবং আমি বলবো যে পাতলা কথা, এইগুলা বিবেচনায় নিয়ে আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি যে এখন আমাদের যে সময় সেটা হলো যে ডক্টর ইউনূস যেভাবে এগোচ্ছেন, উনি কথা কম বলছেন, কাজ বেশি করছেন, সেটা ভারত সরকারও বুঝতে পেরেছেন এবং তাদের এসে বলতে হয়েছে যে এই সরকারের সাথেই আমরা এগিয়ে যেতে চাই, কাজ করে সামনে যেতে চাই। আর একটা কথা আগে বলে রাখি, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। ভারত সরকার ভালো করে জানে শেখ হাসিনা আওয়ামী লীগকে আর পুনরায় ক্ষমতায় আসা বা আনা কখনোই সম্ভব না। এমনকি বাংলাদেশে আমিও যদি বিশ্বাস করি, কিন্তু ভারত সরকার জানে, কারণ তাদের অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারা জানে যে তাকে এখানে আনা সম্ভব নয়। ভাই একটু চাপা দিয়ে যান। জি জি, বলুন, দুঃখিত। এই অবস্থার মধ্যে এই সরকারকে চাপে রেখে হাসিনারে দিয়ে যে সমস্ত আকাম কাজগুলা করায় নিয়েছে এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে, সেইটাকে কিভাবে একটু জারি রাখা যায় সেজন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কৌশলে একটা চাপ প্রয়োগ। আমরা ট্যাকটিক্স একটা কথা বলে থাকি, এটা সবাই জানে, অ্যাটাক ইজ দি বেস্ট ডিফেন্স। তো ওনারা প্রকৃতপক্ষে তাদের স্বার্থ কিভাবে সংরক্ষণ করা যায় আর এই সরকারের সাথে কাজ করে যাতে চলমান পরিস্থিতি বজায় রাখা যায়, এমন একটা উদ্দেশ্য মাথায় রেখে এগোচ্ছে। আর আরো একটা কথা না বললে নয়, আমাকে আরো কয়েকজন প্রশ্ন করছেন যে মমতাকে এই বাংলাদেশের মানুষ খুব পছন্দ করে, আর পশ্চিমবঙ্গে মুসলমান ভোট হচ্ছে তার ভোট ব্যাংক, তারাই তাকে মুখ্যমন্ত্রী তৈরি করে, সে শান্তিরক্ষী চাইলো কোন পরিপ্রেক্ষিতে। হ্যাঁ, সেটাও একটা রাজনৈতিক বক্তব্য, সেটাও তার ভোটের রাজনীতির জন্য। কারণ তাকে এটা বলতে হয়েছে যে ওখানে হিন্দু কিছু ভোট যদি আরো বাড়িয়ে নেওয়া যায়। আর শুভেন্দু কি বলছে যে সমগ্র হিন্দু বাংলাদেশে দেখো তাদের উপরে যে অন্যায় অত্যাচার হচ্ছে, আমি সেখানে আমার দল আমরা সামনে এগিয়ে আসছি, প্রতিবাদ করছি, তাদের পাশে দাঁড়িয়েছি, ভারতবর্ষের সমস্ত হিন্দু এক হও। সুতরাং সামনে 26 সাল 27 সাল যখনই নির্বাচন হোক না কেন, বিজেপি আমি ক্যান্ডিডেট, আমাকে তোমরা ভোট দিয়ে এখানে মুখ্যমন্ত্রী বানিয়ে দাও, এই হচ্ছে মূল তাদের উদ্দেশ্য। আর এই কাগজে বাগ, আর এখানে আরেকটা কথা না বললে অন্যায় করা হবে, আমিও এটাকে প্রত্যাখ্যান করি। একজন অফিসার, সেও আমার খুব পরিচিত, অত্যন্ত ভালো অফিসার, রাওয়ার যেদিন একটা অ্যাসেম্বলি ছিল সেখানে তিনি বলেছেন, আবেগে বলেছেন না উত্তেজনায় বলেছেন নাকি সরকারের বা এদেশের মানুষের দৃষ্টির সীমানার মধ্যে আসার জন্য তিনি বলে ফেললেন যে ভারত কলকাতা জয় করে ফেলবেন, দখল করে ফেলবেন, আমেরিকা জয় করবেন, দখল করে ফেলবেন। এইগুলা কিন্তু আসলে কোনো বিবেচনার কথা না। পরিবেশ পরিস্থিতির সময় অনেক সময় মানুষ উগ্রতা এবং উত্তেজনার বশে অনেক অনিয়ন্ত্রিত কথা বলে থাকেন, এটা কোনো বিবেচনায় নেওয়ার কথা না। ওই সামরিক অফিসার যিনি বলেছেন অত্যন্ত কুল ব্রেনের মানুষ, আমি ওনাকে চিনি, উনি একজন পাইলট। তো উনাকে আপনি ঠান্ডা মাথায় যে জিজ্ঞেস করলে বলবেন যে কথা বলতে বলতে কি বলেছি, কথার পিঠে কথা বলেছি, ব্যাপারটা এমন। ঠিক আছে, কিন্তু কথার পিঠে কথা আর কত বলছি, যদি এরকম চলতে থাকে তার মানে কথার কথা বলতে, কথার পিঠে কথা। বলি ঠাকুর স্যার, এখন যুদ্ধ কিন্তু দেশ দখল করা নিয়ে না, এখন অর্থনৈতিক দখলদারিত্বটা হচ্ছে বড় যুদ্ধ। জি, স্পষ্ট। যা করছে অবশ্যই এটা নিন্দা করি, প্রতিবাদ করি। আর বড় ভাই ছোট ভাই নাই, এখানে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত আধিকারিক সমানভাবে সমান অধিকার সমান শক্তিতে এক দুই সপ্তাহ আস্তে আস্তে নর্মাল হবে। এদিকে ইলেকশন কাছে আসবে,
আমাদের রাজনৈতিক দলগুলা ইলেকশনমুখী হয়ে যাবে, ভারত বাংলাদেশ ইস্যু খুব বড় হয়ে থাকবে না। কারণ শেখ জি হাসিনা এতদিন যা করেছে, আওয়ামী লীগ যা করেছে, ভারত ভালো করে বুঝেছে যে বাংলাদেশের মানুষের এই গত বিচ্যুতি সরকার এবং দলের প্রতি যে রোষ, যে আক্রোশ, যে ঘৃণা, যে ক্রোধ, এই দিয়ে ভারত ওই আদাড়ে জিনিস নিয়ে সামনে খাওয়াতে পারবে না বাংলাদেশের মানুষকে। সো নিশ্চিতে থাকেন, জি ভারত ধন্যবাদ, বাংলাদেশের এটা ভারত বুঝে গেছে। আমি আসছি আপনার কাছে, আমি আসছি জনাব মেজর জিলুর রহমান, আপনার কাছে আসছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি কয়েকজন দর্শককে যুক্ত করেছি। প্রিয় দর্শক, আপনারা খুব ছোট করে, এগুলো অনেক লম্বা হয়ে গেছে। আমি শুনতে চাই জনাব সোহেল রানা। বলুন, সোহেল রানা কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটা করুন। সোহেল রানা, আনমিউট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি দুবাই প্রবাসী, দুবাই থেকে বলতেছি। দেখেন, আমরা সব সময় সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদকারী এবং সব সময় আমরা প্রতিবাদ করে যাচ্ছি। এখন আমরা বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে এবং কি প্রবাসের মাটি থেকে শুরু করে আমরা সবাই এই ভারতকে বয়কট জানিয়েছি বিভিন্ন আকারে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে চাচ্ছি, অর্থাৎ ভারত বিদ্বেষী, আমরা ভারতের বিরুদ্ধে আমরা সব সময় প্রতিবাদ করে যাচ্ছি। কারণ ভারত আমাদের স্বাধীন বাংলাদেশকে নিয়ে যেভাবে গুজব ছড়াচ্ছে, এই গুজব থেকে আমাদেরকে উঠে আসতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে হাতিয়ারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে খুনি হাসিনার পা চাটা গোলাম যারাই আছে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। শুধু তাই নয়, গোলাম রব্বানী, যে ছাত্রলীগের গোলাম রব্বানী, এই গোলাম রব্বানী কি করেছে? এই কিন্তু আদৌ কি বাংলাদেশি না? তাহলে এই গোলাম রব্বানী এই কলকাতা গিয়ে কিভাবে বাংলাদেশের বদনামিটা করতে পারেন? বাংলাদেশে নাকি সনাতন ধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার উপর নাকি নির্যাতন করা হচ্ছে, এই গোলাম রব্বানী কিন্তু মিডিয়াতে প্রচার করেছে এবং উনি নিজেই কিন্তু সাক্ষাৎকার দিয়েছে। তাহলে এই জন্য আমরা সবসময় বলি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আমরা সমস্ত বাংলাদেশিরা ঐক্যবদ্ধ একতা থেকে ভারতকে দাঁত ভাঙা জবাব দেব। কারণ আমরা কিন্তু ভারত বিদ্বেষী এই জন্যই হয়েছি, কারণ নরেন্দ্র মোদী চাচ্ছে এই খুনি হাসিনার পতন হওয়াটা, এই জি নরেন্দ্র মোদী কখনো মানতে পারতেছে না। সেই জন্য আমাদের লক্ষ্য ভূমিকা হচ্ছে আমরা ভারত বিদ্বেষী হয়েছি শুধু আওয়ামী লীগকে প্রতিরোধ করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব শফিক, শফিক বলুন কোথা থেকে বলছেন? জনাব শফিক। জি, আসসালামু আলাইকুম। আমি মানিকগঞ্জ থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে দীপক ব্যাপারী দাদার কাছে, তো উনি একটা কথা বললেন, যেটা হচ্ছে আপনার এই যে রিপাবলিক বাংলার যে একটা চ্যানেল আছে, যে ময়ূ কি ওনার নামটা যেন, যাই হোক, তো উনি ময়ূর যে পক্ষী। এই যে হ্যাঁ হ্যাঁ, যাই হোক, উনি যে এই ধরনের দীপক দাদা যে বললেন যে উনি বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা বা অপপ্রচার প্রচার করছে, তাই না? হুম। তো এ ব্যাপারে আপনার হচ্ছে ইন্ডিয়ার সরকার তার কি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেই বা আইনগত কোনো ব্যবস্থা আছে কিনা ব্যাপারে, যে তারা যে বাংলাদেশ সম্পর্কে যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করতেছে আর কি? হুম, ধন্যবাদ আপনাকে। জনাব জি, ইশতিয়াক আহমেদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার কয়েকটা প্রশ্ন আছে, এর মধ্যে আমি দুইটা প্রশ্ন করি। প্রথমটা হইতেছে যে বাংলাদেশে যে বিরুদ্ধে যে প্রপাগেশন গুলো হচ্ছে, এটা কি নিতান্তই প্রচারণা? এটা কি নিতান্তই শেখ হাসিনাকে রিএস্টাবলিশ করার জন্য কোনো মিডিয়া টেরোরিজম? বাস্তবতা কিন্তু এরকম না। সিকিম, হায়দ্রাবাদ, গোয়া, মণিপুরের আগেও কি এরকম ন্যারেটিভ দাঁড় করানো হয়েছিল কিনা, আমি ইতিহাসের আলোকে এটার প্রথম প্রশ্নটা করলাম। দ্বিতীয়টা হচ্ছে যে দেখেন, ইসকনের এই জঙ্গিরা বাংলাদেশের মাটিতে বসে মায়াপুর, কলকাতা, নদিয়া থেকে যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে বা আন্তর্জাতিক অঙ্গনে 21 সাল বলেন, 24 সাল বলেন, যেভাবে প্রপাগেশন করলো, অসম্মানজনক মিথ্যা প্রচার করলো, এদেরকে আজও নিষিদ্ধ করা যায়নি। আমাদের আসিফ নজরুল স্যার থাকার শুভ বদৌলতেই বলবো, আমি বিশ্বাস করি এখনো পর্যন্ত ভারতীয় এই রিপাবলিক টিভি গুলোকে বন্ধ করা যায়নি। সুতরাং শস্যের মধ্যে ভূত আছে, এটা প্রথমে স্বীকার করা উচিত। দেখেন, এখানে একটা বিষয়, যে ভারত থেকে কয়েকজন লোক বলছে যে বাংলাদেশ দখল করবে, তার আগে এই ভিডিওটা একটু দেখুন। কি এটা? এই হচ্ছে বিজেপি আরএসএস এর মুসলিম উইং, এবং এই লোকটাকে দেখেন, ইনি হচ্ছে ভারতের আরামবাগ টিভি, ইনিও বিজেপি আরএসএস এর মুসলিম উইং। এরপরে দেখবেন আমাদের বাংলাদেশে, দেখবেন এই ব্যক্তিকে, এটা আমি ওপেন চ্যালেঞ্জ, ইউর এক্সেলেন্সি পিপল, বাংলাদেশে কারো মায়ের বুকের সাধ্য নেই একে গ্রেফতার করা।
এটা আমার ওপেন চ্যালেঞ্জ। ইনি মাদ্রাসায় বসে আছে, বসে বসে চিন্ময় জঙ্গির পক্ষে ওকালতি এটা করে। এটা এটা এখনো জানা যাচ্ছে না উনি বাংলাদেশেই আছেন। উনি চিন্ময়ের পক্ষে ওকালতি করে, ওনার ভিডিও আবার ইন্ডিয়ান টেলিভিশনগুলোতে এবং এই আরামবাগ টিভিতে আবার সেটা টেলিকাস্ট করা হয়, এবং ওনাকে গ্রেফতার করার সাধ্য কারণ নাই। এটা কেন বললাম দেখেন, এটাকে প্রথমে যে কথাটা বলছিলাম, এটাকে শুধুই কি প্রচারণা বলা হয়েছে কিনা দেখেন, এই ভিডিওটা দেখেন জামাল খানের। এখন আপনারা বলতেছেন এটা শুধুই প্রচারণা, কিন্তু বাস্তবতা কিন্তু সেটা না। বাস্তবতাটা কি সেটা আরেকটা এই ভিডিওটায় দেখলেই হয়ে যাবে। কথা সাউন্ড ক্লিয়ার না, কিন্তু ছবি দেখা যাচ্ছে। কারা এরা, কি বলতে চাচ্ছে একটু বলুন, এরপর শেষ করুন ছোট করে। শুনতে হবে সাইফুল সাগর ভাই। না না, শোনা যাচ্ছে না। আপনি শুনতে পাচ্ছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। ক্লিয়ার না, একদম ক্লিয়ার না। হ্যাঁ, যে পর্যন্ত ভারত বাংলাদেশ এক না হবে সে পর্যন্ত আমি আর বাংলাদেশে আসবো না। তো আমার দেশের ভিতরে বসে এরা বাংলাদেশকে বাংলাদেশে আসবে না কেন? মানে তাকে বাংলাদেশে আসতে কে বলছে? সে কে? উনি সম্ভবত শ্যামলী পরিবহনের মালিক। ওনার সম্পর্কে আলোচনা করুক ফারুক ভাইরা, আমি আর কিছু বলবো না। তো এরা বাংলাদেশে বসে বাংলাদেশের সম্মানহানি করতেছে। এটা নিতান্তই কোনো সংখ্যালঘু নির্যাতন না, এটা সুপরিকল্পিত বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ডেমোনাইজেশন, ক্রিমিনালাইজেশন, যাতে করে আন্তর্জাতিক বাহিনী পাঠিয়ে বাংলাদেশকে দখল করা যায়। এবং এটা শুধু আজকের কথা না, মমতার কথা বললেন, 18 তারিখে শাহবাগে বসে ইন্ডিয়া বলা হয়েছে জাতিসংঘের বাহিনী চাই আমরা। তো সেইটা কিভাবে বলবেন? বাংলাদেশের ভিতর থেকেই তো বলা হয়েছে, এই হিন্দু মোর্চাই তো বলছে। সুতরাং এটা একটা সিস্টেমেটিক ক্রাইম, একটা কমিউনাল ক্রাইম, যেটা হায়দ্রাবাদে মুসলিমদের বিরুদ্ধে হয়েছে, বাংলাদেশেও হচ্ছে এখন। জি, আপনাকে ধন্যবাদ। জনাব আরিফ খান বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনা যাচ্ছে? জি, স্পষ্ট বলুন। আচ্ছা, আমি ভারতের এই, ভদ্র ওই লোক সাংবাদিককে প্রশ্ন করতে চাই যে আমার বাপ এই ভারতে বড় হয়েছেন, আমার বাপের বাড়ি খিদিরপুর, ভারতের, ঠিক আছে? তো ওখানে আমার বড় ভাই আছেন, ওনারা এখানে আছেন, আমরা বাংলাদেশে আছি। এখন কথা হচ্ছে যে ভারতে যে পরিমাণ এই প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা মূল কারণটা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কারণে, আর কোনো কিছুই না। এই যে এমন করবো তেমন করবো, আসুন আসুন, সমস্যা নাই, আসেন আপনারা, আপনারা যুদ্ধ করতে আসুন, আমরা বসে থাকবো না। আমরা বসে 2 কোটি হিন্দু আর 16 কোটি হচ্ছে মুসলমান, আসুন আপনারা। আমি এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করছি ভারতকে, আসেন, আমরা কি করতে পারি দেখেন। আমরা একজন মুসলিম, 100 জন হচ্ছে হিন্দু, আসেন 100 জনের সাথে যুদ্ধ করব। শেষ করলাম, আসসালামু আলাইকুম। না, কিন্তু বারবার বলা হচ্ছে যে হিন্দুরা তো আসলে এমন কিছু করছে না। হিন্দুরা তো বিশাল একটা কমিউনিটি। যেটা বলতে যাচ্ছে যে হিন্দুদের মধ্যেই একটা ছোট অংশ রাজনৈতিক কারণে এমন বলা হচ্ছে। তারপরে আমরা এসবকে ফাইন্ড আউট করছি, ফিগার আউট করে এবারে আসছি। আপনি বলবেন। জাকির হোসেন নামক একজন শেষ প্রশ্নকর্তা আছে, তার কথা শুনে আসছি দাদা আপনার কাছে। জাকির হোসেন শুনতে পাচ্ছেন? জনাব জাকির হোসেন বলুন, কোথা থেকে বলছেন? আপনার ক্যামেরাটা অন করুন। আসসালামু আলাইকুম সাগর ভাই, বলুন। আপনাকে ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। হুম, দেখেন, এটা ভারতীয় পরিকল্পনা, রয়ের একটা পরিকল্পনা। কারণ এখানে দেখেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তারা হিন্দুদের এরকম ভাবে ব্যবহার করেনি। এখন শেখ হাসিনা এটা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন তারা এটাকে হজম করতে পারেনি বা মেনে নিতে পারেনি। হুম, এরকম এর জন্য হিন্দুদের যে তারা এরকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আর এবং তাদের মিডিয়া গুলো এরকম বাংলাদেশিদের নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানোর জন্য এরকম তাদেরকে উপরের মহল থেকে মনে হয় নির্দেশ দেওয়া হয়েছে এবং ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। এটা সম্পূর্ণ ভারতের রয় জড়িত এর সাথে মনে হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি যেতে চাই জনাব ডক্টর মোস্তফা জামান, আপনি বলুন।
এর ফাঁকে আমি জানি না, এটা থেকে অন্য আরেকটা আলোচনা সুইচ করতে চেয়েছিলাম, সেটা কতটুকু যেতে পারবেন। যে এর এই এর মধ্যে আসলে এত দ্বিপাক্ষিক যখন একটা দ্বিপাক্ষিক বলতে আমি ভারত এবং বাংলাদেশের মধ্যে যখন একটা হাইয়েস্ট টেনশন চলছে, তখন এই সরকারকে বাদ দিয়ে নতুন আরেকটা সরকার আনার যে নির্বাচনের প্রক্রিয়া, সেটি আসলে কতটা যৌক্তিক, এবং জামাত ইসলাম বলছে যৌক্তিক সময় দিতে চাই, কিন্তু বিএনপি বলছে না আমরা সময় দিচ্ছি না, কিন্তু এই মুহূর্তে নির্বাচনটা হতে আসলে কতটা ভালো হবে দেশের জন্য, রাজনৈতিক সরকার কতটুকু এগুলিকে ডিল করতে পারবে বলে মনে করেন? আগের বিষয় থেকে যদি কোনো মন্তব্য থাকে। আমি আমি শেষাংশে আপনার এই বিষয় নিয়ে কথা বলবো। আমি সর্বপ্রথম বলতে চাই যে আমাদের এখানে গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন। তিনি এখানে মেঘ কাটানোর জন্য এসেছেন। আমরা দেখলাম যে তিনি যেদিন এসেছেন ওই দিন পঞ্চগড় সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করা হলো। তাহলে উনি কি মেঘ কাটার জন্য আসলেন? তার পরের দিন লালমনিরহাটে একজন হত্যা করা হলো। এটা ভারত আসলে তো ইচ্ছা করে পায়ে পাড়া দিয়ে তারপর ঝগড়া লাগানোর জন্য চেষ্টা করতেছে। আমাদের কয়েক বক্তা বলল যে আসলে এটা একটা পরিকল্পিত ঘটনা। আপনি জানেন যে যখনই বাংলাদেশের এই নৌপথ থেকে একটা জাহাজ আসতেছিল পাকিস্তানে, এটা শোনার সাথে সাথে ভারতের ভিতরে পুরো গলদঘর্ম অবস্থা হয়ে গিয়েছে, তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা বিমান চলাচল শুরু করবে ভারতের সাথে বাংলাদেশ, পাকিস্তান থেকে বাংলাদেশ, পাকিস্তান থেকে বিভিন্ন মালামাল আনবে। একটা কথা পরিষ্কার বলতে চাই ভারতবাসীকে, যে আসলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আমাদের 1971 সালে পাকিস্তানের সাথে আমাদের বুক স্বাধীনতা নিয়ে স্বাধীনতার শত্রু ছিল, কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশের শত্রু হচ্ছে ভারত। এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের সাথে ধর্মগতভাবে কিন্তু ভারতের সাথে মিল নেই। ওখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু, এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। 1947 সালে দেশভাগের সময় দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে যেই দেশ স্বাধীন হয়ে ভাগ হয়েছে, সেখানে কিন্তু দেখবেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে পাকিস্তান হয়েছে, আর সংখ্যাগরিষ্ঠ হিন্দু অধ্যুষিত এলাকা নিয়ে হিন্দুস্তান হয়েছে। কিন্তু সেই যে জায়গাটা, ওইটা এখন পর্যন্ত ভুলতে পারে নাই। 47 সালের ক্ষত চিহ্ন এখন পর্যন্ত ভারত ভুলতে পারে নাই, যার কারণে তারা এখনো স্বপ্নের ভিতরে রাতে ঘুমালেও পাকিস্তানকে তারা স্বপ্নে দেখে। আরে ভাই, পাকিস্তানের সাথে তো বাংলাদেশের সম্পর্ক হতেই পারে। এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। এখানে আমাদের ঘুম ভাঙ্গে আজান দিয়ে, পাকিস্তানের মানুষের ঘুম ভাঙ্গে আজান দিয়ে। আমরা ঘুমোতে যাই এশার নামাজ পড়ে, তারাও ঘুমোতে যায় এশার নামাজ পড়ে। যার কারণে আমাদের কৃষ্টি, কালচার, তাহাজ্জুদ, তমুদ্দিন যা আছে আমাদের পাকিস্তানের সাথে মিল আছে। আমরা এখান থেকে 1200-1300 কিলোমিটার যেই দূর, বা পাকিস্তানকে আমাদেরকে ভয়ভীতি দেখায় লাভ নাই তো। আমাদের তিন দেশে তিন দিকে হচ্ছে ভারত, আমাদের প্রতি সপ্তাহে মানুষ হত্যা করে ভারত। আমরা এখান থেকে ভারতকে দেই ইলিশ মাছ, আর ভারত আমাদেরকে দেয় সীমান্তে লাশ। আমরা দেই জামদানি শাড়ি, আমাদেরকে দেওয়া হয় ফেন্সি ডিল। আওয়ামী লীগ বলেছিল যে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। তো তাদের যে সময় যেই সমস্ত চুক্তি হয়েছে, আমি তো বারবার বলেছি যে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকার, এরপরে যারাই ক্ষমতায় আসুক, বিএনপি জামাত একত্রে আসুক, আলাদাভাবে আসুক, গণতান্ত্রিক সরকার যারাই আসবে, তাদের উচিত হবে দেশের স্বার্থে ভূমিকা রাখা। এখানে হিন্দুস্তানের স্বার্থে রাখার জন্য কোন সরকারকে আমরা মেনে নেব না। তরুণ সমাজ, আমরা যারা 5ই আগস্ট দেশকে নতুন করে মুক্ত করেছি, আমরা প্রতিটা দিন আমরা রাজপথে ছিলাম আমাদের স্ত্রী পুত্র সন্তান নিয়ে। তো যার কারণে আমরা এই জন্য আমাদের ছাত্র সমাজ প্রায় 2000-এর উপরে ছাত্র জনতা রক্ত দিয়েছে, ভারতের স্বার্থকে এখানে প্রতিষ্ঠা করার জন্য নয়। বাংলাদেশে হাসিনা আর ফিরে আসবে না, এটা সম্ভব না। বিশ্বে কোনো পরাজিত শক্তি আসে না। যার কারণে বলবো, আজকে আমরা প্রতিবেশী ভারতের কাছ থেকে আমরা প্রতিবেশী সুলভ আচরণ আমরা চাই। আমরা এখানে দাদাগিরি চাই না। ভারত এখানে ছড়ি ঘুরাবে, শেষ হয়ে আমি এখানে এই যে সংখ্যালঘুদের নিয়ে যে রাজনীতি, আপনি দেখেছেন যে আপনি বলেছেন যে নূর মসজিদ ভাঙা হয়েছে, এরকম আরো অনেক মসজিদের খবর আমাদের কাছে আছে। আমাদের আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ, যে বিভিন্ন জায়গাতে তারা যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করছে, তাতে নাকে খত দেওয়া উচিত মোদী সরকারকে। কারণ তাদের মুখে ধর্ম নিরপেক্ষতার স্লোগান মানায় না। যারা মসজিদ ভেঙে মন্দির বানায়,
তাদের মুখে সংখ্যা ধর্মনিরপেক্ষতার কথা মানায় না। আর একটা বিষয়, বাংলাদেশে আমরা সদ্য কত আজকে 4 মাস হলো, এই 4 মাসে বারবার একটা কথা বলেছি যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন সজ্জন ব্যক্তি, আন্তর্জাতিক ব্যক্তি, তাকে প্রধান উপদেষ্টা আমরা বানিয়েছি। কিন্তু তিনি বানানোর পরে তিনি তার টিমকে নির্ধারণ করতে, টিম নির্বাচনে তিনি অনেক ভুল করেছেন। তিনি যাদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়েছেন তাদের অধিকাংশ শেখ হাসিনার লেসপেন্সার, শেখ হাসিনার কৃতদাস, শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এখনো টেবিলে বসে কাজ করছে। আপনি দেখেছেন আমাদের সচিবালয় থেকে শুরু করে ক্যান্টনমেন্ট, আপনি সেই আমাদের বিচারালয় থেকে বিচারাঙ্গনে যারা বলেছিল আমরা শপথবদ্ধ রাজনীতিক, তারা কিন্তু এখনো স্বপদে আছে। যে কয়জনকে চায়ের দাওয়াত দিয়ে ছুটিতে পাঠানো হয়েছে, এখনো তারা মনে মনে কিন্তু চিন্তা করতেছে অল্প সময়ের মধ্যে আবার ফিরে আসবে ছুটি শেষ করে। যার কারণে এইখানে একটা আমূল পরিবর্তন দরকার। আমাদের এইখানে রাজনীতি বলেন, একবারে সাংবিধান বলেন, আমাদের এই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আরে বাবা, ছাত্রলীগ তো একটা অঙ্গ সংগঠন। আওয়ামী লীগের এরকম 14-15টা অঙ্গ সংগঠন আছে। আপনি আগে আওয়ামী লীগ সহ তার সমস্ত রাজনীতিককে তো নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আপনি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন। ছাত্রলীগের শুধুমাত্র নামটাকে নিষিদ্ধ করলেন, এই অপরাধের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করলেন না। তারা এখনো দেশের বিভিন্ন জায়গাতে গ্রামে গঞ্জে মানুষকে এখনো ভয়ভীতি সহ বিভিন্ন ভাবে তারা অত্যাচার নির্যাতনের এখন তারা রূপ চেঞ্জ করেছে। বিভিন্ন রাজনৈতিক দলে তারা স্থান নিচ্ছে, কিন্তু তাদের অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি কিন্তু করা হয়নি। আমি মনে করি যে এই অপরাধের সাথে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি দায়ী। এখন পর্যন্ত জিএম কাদেরকে গ্রেপ্তার করা হয়নি। এখন পর্যন্ত মুজিবুল হক চুন্নু, যিনি নিজে স্বেচ্ছায় সংসদে একবারে সমস্ত জাতির সামনে বলেছেন যে তাদের কারণে হাসিনা বিগত 17টি বছর বাংলাদেশে গণতন্ত্রহীনতা, ভোটহীনতা, মানুষের আইনের শাসন, মানবাধিকারকে হরণ করার তারা সুযোগ পেয়েছে। এরকম আত্মস্বীকৃত একজন গণতন্ত্র হত্যাকারী হাসিনার লেসপেন্সার মুজিবুল হক চুন্নু এবং জিএম কাদের, তাদেরকে এখনো বাইরে রেখে কিভাবে এই ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করবে আমি বুঝি না। অন্তত আমরা বাংলাদেশে একটা এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনের উদ্দেশ্যে আমি বিএনপি সহ যারা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন আমি রাখতে চাই। সামনে নির্বাচনের আমি একটা শেষ করছি। আজকে যাদেরকে আপনারা প্রার্থী হিসাবে সামনে নিয়ে আসবেন তাদেরকে জাতির সামনে উপস্থাপন করতে হবে। তারা যেন বেগম পাড়ায় যাদের বাড়িঘর আছে তারা যেন না হয়, যেন লুটেরা এবং লুটেরাদের সাথে ব্যবসা বাণিজ্য করছে এমন কোন ব্যক্তি যেন না হয়। তারা যেন পরিচ্ছন্ন ব্যক্তি হয়। তারা যেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা সোচ্চার কণ্ঠ, যারা বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষা করার মতো মানসিকতা রাখে, তাদেরকে সংসদে যেতে হবে। শুধুমাত্র গম ভাগ করার জন্য বিজিডি কার্ড বিতরণের জন্য যারা কাজ করে, যারা লুটপাটের চিন্তা করে, তারা যেন সংসদে যেতে না পারে। বাংলাদেশে আমরা সে নিয়ে কথা বলবো নির্বাচন আসুক। ধন্যবাদ আপনাকে। এবার কি আমি বলতে পারি? হ্যাঁ, আচ্ছা, দীপক ব্যাপারে একটু বলতে যাচ্ছেন, অনেকগুলো প্রশ্ন তাকে ঘিরে তাকে একটু সুযোগ দিই। জি, প্রচুর প্রশ্ন এসছে, কিন্তু আমি যিনি শেষ ডক্টর মুস্তাফিজ নাকি নাম বলছেন, তো উনাকে আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে উনি যে কথাগুলো বলছিলেন, ওনার কথার শুরুটা এবং শেষটা কিন্তু একরকম নয়, মানে একটু খেই হারিয়ে গেছে সম্ভবত। বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনারা কি জানেন যে 71-এর পরে বা 47-এর সময়ও বহু বাঙালি মুসলিম তারা কিন্তু পাকিস্তানে থাকে, এবং তাদের উপর যে নির্যাতন হয়, আপনি বলছেন পাকিস্তানের সাথে আমাদের সংস্কৃতি মেলে, ধর্ম মেলে। পাকিস্তানে যে সমস্ত বাঙালি মুসলিমরা আছে তাদের কি করুণ অবস্থা, এটা নিয়ে সম্ভবত বিবিসি বা অন্য কোনো একটি চ্যানেল একটা তথ্যচিত্র তৈরি করেছিল, বেশি দিনের পুরনো না। সময় করে ওটা একটু দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন একটা দেশ চালাবেন,
সেই দেশটা চালানোর সময় আপনার প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক না থাকে সে দেশের উন্নতি কোনো কালে সম্ভব নয়, সে আপনি না, যত সেটা কি ভালো ভারত সরকার বোঝে গঠন কিনা? করুন। বাংলাদেশের তো না না মানুষ না এটা না, বোঝে। আমি আমরা আমি তো উত্তর ভারতকে দিচ্ছি বোঝাতে এক এক চাচ্ছি। করে। হুম। আমি ভারত না, আমি বারবার প্রথম দিন থেকে বলেছি ভারত ভারত, আপনারা যেটা বলছেন না, বারবার আপনি তো ভারত না এটা। জানি, কিন্তু আপনাকে বলছে ভারত কি আসলে বোঝে কিনা? ভারত না কর্তৃপক্ষ না না, বোঝে কিনা? আমাদের ভারতের ভারত জনগণ সরকার বোঝে তো কিনা? আলোচনায় বসেছে, ভারত সরকার তো আলোচনায় বসেছে না, এটা তো অফিসিয়ালি। হ্যাঁ। কিন্তু আলোচনায় যে বসে আপনারা যাদের প্রচার, মিথ্যা কিন্তু প্রচারের বাংলাদেশের উপরে। এখানে এই যে দ্বিপাক্ষিক একটা টেনশন চলছে, দীপক ব্যাপারী, একবার টু বি অনেস্ট আপনি বলুন তো, এখানে আসলে কার কারণে, কাদের কারণে এই টেনশনটা এখনো পর্যন্ত বিদ্যমান? অফিসিয়ালি মোদি কখনো বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলেছে সরকারিভাবে? অফিসিয়ালি অমিত বলেনি, শাহ, কিন্তু অফিসিয়ালি অমিত অফিসিয়ালি শাহ, অমিত ইন্ডিয়ান শাহ, মিডিয়া তো বলছে। অমিত আমি না 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 অমিত না, ঠিক না আছে। না 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 না, মিডিয়া ব্যবসা করার জন্য বলছে, তাদের না, টিআরপি কিন্তু বাড়ানোর মিডিয়া, জন্য আমাদের বলছে। বাংলাদেশের কোনো মিডিয়া যদি একইভাবে এখানে বলে, আমি প্রথমেই বলেছি মিডিয়া মুখপাত্র নয়, কোন দেশের মিডিয়া কোন মুখপাত্র নয়, সরকারের মিডিয়া মুখপাত্র একটা নয়। দেশের মিডিয়া এনলিস্টেড মিডিয়া। এটা এমন না যে ইউটিউবে আমাদের মতো কথা বলছে যে যাই হোক সেটা পাত্তা না দিল, এটা এনলিস্টেড মিডিয়া। মোদিজির দল বিজেপির যে প্রধান পশ্চিমবঙ্গের, তিনি তো সেখানে ভূমিকা রাখছেন, তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে তিনি? তিনি তো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয় না। তার মানে আমি কি ধরে নেবো যে এটা মোদিজির দলের এটা ভূমিকা? রাইট রাইট। না, আমি জানি না আপনি কতদিন রাজনীতি করছেন, আপনার খারাপ লাগতে পারে আমার আমি কথা। বিষয়টা আমার হচ্ছে বয়স মনে হয় প্রায় কাছাকাছি বা আহ, বেশিও হতে পারে। ঠিক ঠিক আছে, আমি আপনাকে বলছি, খারাপ মনে করবেন না, কিন্তু আপনার কথাগুলো আমার কাছে খুব চিন্তাশীল ব্যক্তির বক্তব্য মনে হয়নি। আমি খুব, টু বি অনেস্ট, একদম আমি আপনাকে বলছি, কারণ আপনার কথাগুলোর মধ্যে উগ্রতা বেশি ছিল। হতে পারে হ্যাঁ, এই শেখ হাসিনা কালে অনৈতিক অনেক চুক্তি হয়েছে যার কারণে মানুষ কেঁপে গেছে। আচ্ছা, ঠিক আছে, বলতে হত্যা করেন। ভাইয়া, না 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 ইরান না না ইরান না, ভাই, ইরান ভাই, আপনার ইরান ভাই বলতে আমাকে দিন, বলতে ইরান ভাই দিন, বলতে আমাকে দিন। বলতে দিন, আপনি তারপরে বলবেন। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে কোনো দেশের মিডিয়া, বিশেষ করে আমাদের রিপাবলিক টিভি, ভারতবর্ষের মুখপাত্র নয়। এবং এখানে সরকারিভাবে যে দ্বিপাক্ষিক বৈঠকে বিদেশ মন্ত্রকের আধিকারিকরা গেছেন, সেটা সরকারি ডিসিশন। এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ আহ, তাদের দলীয়ভাবে কিংবা সরকারিভাবে তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করেনি। কিন্তু তার দল, অর্থাৎ আমাদের পশ্চিম বাংলায় যে তাদের একজন নেতা, যাকে কোনো, না রাজ্য না সেন্ট্রাল, কোথাও বিজেপির কোনো মূল্যই দেয় না, তাকে তাকে একদম রীতিমতো পাগল মনে করে পাবলিক। তো হুম। সেই লোকটি বিভিন্ন ধরনের অবান্তর মন্তব্য করছে, এবং তার যে বক্তব্য, তার যে কার্যক্রম, সেটাকে বিজেপি সবাই যে দুহাত তুলে সমর্থন করছে এরকমও নয়। আপনারা দেখবেন এই শুভেন্দু অধিকারীর কোনো বড় প্রোগ্রামে সেইভাবে কেন্দ্রীয় বা রাজ্যের অন্য অন্য নেতাদের আপনারা খুব একটা দেখবেন না। অর্থাৎ আমি বারবার প্রথম দিন থেকে আপনার এখানে টক শোতে, আমি যখন প্রথম দিন এসেছিলাম তখনও বলেছিলাম যে একটা দেশের একটা রাজনৈতিক দল তার নিজের রাজনৈতিক ফায়দার জন্য করছে। আজকে ধরুন বিএনপি ওখানে যে লং মার্চ করলো, হ্যাঁ তাদের জায়গা থেকে তারা করেছে, কিন্তু তাদের তো আগামী দিনে তাদের আহ রাজনৈতিক অস্তিত্ব বজিয়ে বজিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য তাকে তো এই অ্যাক্টিভিটি করতে হবে। এখানেও বিজেপি যেটা করছে পশ্চিম বাংলাতে, আপনি কিন্তু ভারতবর্ষের অন্য প্রান্তে কিন্তু বাংলাদেশ বিরোধী কোনো সেরকম কোনো কিছু হচ্ছে না, কিন্তু পশ্চিম বাংলা যেহেতু পার্শ্ববর্তী রাজ্য আমাদের আহ বাংলাদেশের, ফলে এখানে বিজেপির যে কাজকর্ম হচ্ছে এটা অফিসিয়াল বিজেপির সেন্ট্রাল কমিটির কোনো ডিসিশন নয়। হুম। সরকারিভাবে যে পদক্ষেপ বিদেশ মন্ত্রক যে আধিকারিকদের পাঠিয়েছিলেন, ব- বৈঠক হয়েছে। আচ্ছা, আমি আমি এখানে সাপোজ একটা জিনিস ধরে নিই। দেখেন, আমি আমি এই যে আপনার সাথে বাংলাদেশের কথা বলছি, বাংলাদেশের যারা আপনার বক্তব্য, সাথে কথা বলছি, প্রত্যেকটা মিডিয়া যেমন নিউজ 18 বাংলা, ভারতের চাপে ব্যাকফুটে বাংলাদেশ, মানে এক একটা মিডিয়ার শিরোনামগুলি দেখেন, এই মিডিয়াগুলি তো আমাদের দেশে কিন্তু এভাবে ভারত বিদ্বেষী কোনো ধরনের এরকম কথাবার্তা ছাপিয়ে কোনো মিডিয়া চলতে পারবে না, কারণ আমাদের মিডিয়া যা ইচ্ছা তা করতে পারে না। আমাদের মিডিয়ার দায়িত্বশীল মিডিয়া আমাদের দেশের, এই দায়িত্বশীল দিকে আছে এই ভারতের মিডিয়া। কারণ মিডিয়া নাই কি নাই করবে? নাই, মিডিয়া তো এখানে সমাজের প্রভাব রাখে। এখানে মিডিয়ার এখানে কথা যদি নাই শুনতে হয়, এই যে আমাদের কথা হাজারো মানুষ শুনছে, তারা কি প্রভাবিত হচ্ছে না? ভালো হোক অবশ্যই, মন্দ হোক। একদম একদম সেটাই হচ্ছে। এখানে তাহলে এই বিজেপির যে উস্কানিতে কিছু মানুষ যারা বিজেপি করে, বেসিক্যালি আমি বলছি যারা বিজেপি করে, বিজেপির বাইরে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশ নিয়ে বিদ্বেষ নেই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিভিন্ন আমাদের এখানকারই বিভিন্ন নিউজ পোর্টাল বা ডিজিটাল মিডিয়া, তারা
ধর্মতলায় পার্ক স্ট্রিটে, মার্কাস স্ট্রিট, যেখানে যেখানে বাংলাদেশের পর্যটকরা এসে থাকেন হোটেলগুলোতে, সেখানে পুরো এখন টোটালি খালি। এখন ওখানে কোনো পর্যটক নেই, কোনো লোক নেই, খাবারের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, হোটেলগুলো মাছি মারছে। এরকম পরিস্থিতি কিন্তু কোনো বাংলাদেশি মিডিয়াতে না, আমাদের এখানকার মিডিয়াতে সামনে এসেছে। এবং এই যে আমরা যে প্যারালাল ডিজিটাল মিডিয়ার তরফ থেকে এই সত্যটাকে সামনে তুলে ধরছি, এবং সেখানকার দোকানদার, হোটেল মালিক, কর্মচারী তারা বলছেন যে আমাদের এখানে 90% ব্যবসা চলে বাংলাদেশের যারা পর্যটক আসে তাদের জন্য, পার্টিকুলার ওই জোনটার কথা বলছি, ধর্মতলার পার্টিকুলার জোনটা যেখানে। এবং তবে এই যে একটা একটা জিনিস আপনি দেখুন, বাবু, এই যে আজ আমি just আপনার সাথে একটু অ্যাড করে দিই, আপনি বলতে পারবেন। সেটা হচ্ছে আপনার শ্রী মোদি বাবু, উনার তো শুধু বাংলাদেশ নিয়ে চিন্তা করা লাগে না, উনার ত্রিপুর আছে, মণিপুর, আসাম, মেঘালয়, পাকিস্তান, আমেরিকা, চীন, এতগুলা সারা বিশ্ব নিয়েও ওনাকে চিন্তা করতে হয়। বাংলাদেশ ইস্যুটা ওনার কাছে অতটা বড় মনে না করেন, এইটা বলেন যে ওনার কাছে এটা অনেক বড় কিছু না। এটা আপনার শুভেন্দু ডান্সারের কাছে যেমন মনে হচ্ছে যে এখানে কয়েকটা খেমসি ডান্স দিলে হয়তো আমি এখানে ভোট টোট কুড়িয়ে মন্ত্রী হতে পারবো। বাট একদম তাই। আপনি বলেছেন, আমি আপনাকে সাপোর্ট করি যে এবং সরকারি পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে তারা বলে নাই, কিন্তু তাদের একটা মৌন সম্মতি অবশ্যই না থাকলে এই ধরনের প্রোপাগান্ডা চলতে পারে না। আর একটা, আমরা নিরাপত্তা নিয়ে কাজ করি, নিরাপত্তা দৃষ্টিভঙ্গি থেকে বলতে পারি যে আপনিও এটা এগ্রি করবেন যে একটা বড় দেশ, আমরা প্রতিবেশী সকলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভাবে বসবাস করতে চাই, একটা শান্তিপূর্ণ করতে চাই, এটা ভালো কথা। কিন্তু পাশাপাশি আমাদের এখানে যা হচ্ছে, আমরা তো ইকুয়েশন করে বিশ্লেষণ করে দেখতে পাই যে এখানে ভারত সরকারের একটা ইন্ধন আছে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। একটু ভুল হচ্ছে মানে নীরব মৌনতাই সরকারি ভাবে, যেহেতু ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে সেইভাবে কোনো কড়া পদক্ষেপ বা কড়া মন্তব্য করেনি, ফলে আপনাদের বক্তব্যের মধ্যে বারবার ভারত শব্দটা আসাটা আমার কাছে একটু অস্বস্তিকর মনে হয়। তার কারণ হচ্ছে এখানে রাজনৈতিক দল, বিজেপি এবং কয়েকটি চ্যানেল, তাদেরই পেটোয়া চ্যানেল, যারা বাংলাদেশ নিয়ে এই ধরনের প্রচার করছে। আপনারা ভাবছেন কেন শুধুমাত্র বাংলাদেশ নিয়ে করে? তারা পশ্চিমবাংলায়, আমি গত কয়েক বছরে পশ্চিমবাংলা নিয়ে তারা এমন ক্যাম্পেইন করেছে, বাংলা ভাগ করতেই হবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বানাতে হবে, এটা নিয়ে তারা ক্যাম্পেইন করেছে নিজের রাজ্য ভাঙার জন্য। এই মিডিয়া করেছে। সন্দেশখালীতে 500 মহিলা ধর্ষিতা হয়েছে বলে মানুষকে, কিছু কিছু মহিলাদের ভাড়া করে এনে মুখ ঢেকে স্টুডিওতে বসিয়ে তাদের সাক্ষাৎকার করিয়েছে। আমি এটাই বলছি, তাদের যদি তারা অন্য রাজ্য করবে, এখনো তো সে দাবি বিজেপির আছে। একদম, আমি এই জায়গা থেকে বলছি যে তারা যে বাংলাদেশি বিদ্বেষের জায়গা থেকে এরকম বলছে, বিষয়টা এরকম নয়। কারণ তারা জানে, এবং এটা যদি বিদ্বেষ হতো আমি কখন মানতাম, যখন বাংলাদেশে যত কোম্পানি, আদানি আম্বানি থেকে শুরু করে আরো ছোট বড় বহু কর্পোরেট সংস্থা, বহু ব্যাংকিং সংস্থা যারা সেখানে ব্যবসা করছে, যদি সবাই তুলে নিয়ে আসতো, ব্যবসা গুটিয়ে নিয়ে আসতো, তাহলে বুঝতাম হ্যাঁ এবার শত্রু দেশ ডিক্লেয়ার করে দিয়েছে বাংলাদেশকে, তাহলে বুঝতাম। আপনারা জানেন পাকিস্তানকে শত্রু দেশ বলা হয়, বিজেপি মনে করে শত্রু দেশ, কিন্তু পাকিস্তানে এই রিলায়েন্স কোম্পানির, আম্বানি, এই আদানির আম্বানির যা ব্যবসা ওখানে চলে, ওখানে পেট্রোলিয়ামের একটা ম্যাক্সিমাম চলে রিলায়েন্সের, আম্বানির ব্যবসা চলে। এতই ওদের তাহলে দেশভক্তি নেই। আজকে পশ্চিমবাংলা থেকে যারা পশ্চিমবাংলায় যারা আসেন বাংলাদেশ থেকে, আচ্ছা তাদের সাথে কোথাও কোনো হেনস্থা কোনোদিন হয়েছে যে বাংলাদেশ থেকে এসছে বলে এখানকার মানুষ তাড়িয়ে দিয়েছে বা তাদেরকে হেনস্থা করেছে? হোটেল থেকে বের করে দেওয়া হয়েছে, বিভিন্ন হোটেল, কয়েকটা ঘটনা তো ঘটেছে। হোটেল থেকে এইগুলো না, অসম্ভব হয়নি। আপনি এটাকে বাড়িয়ে আমি কলকাতায় থাকি, আমি জানি না কোথায় কি হচ্ছে। এখানে হাহাকার করছে। এমনকি গত কয়েকদিন আগে ডাক্তারের যে সংস্থা, এখানকার ডাক্তারি অ্যাসোসিয়েশন, তারা প্রেস কনফারেন্স করে বলেছে আমরা বাংলাদেশের চিকিৎসা করাবো এবং তাদের আরো ডিসকাউন্ট প্রাইস দিয়ে করাবো। প্রেস কনফারেন্স করেছে, আপনি কি দেখেন না? আপনার কি এক চোখ বন্ধ? কোনটা?
এই কথাটাই তো বলে তারা চিকিৎসা দিবে না, এখন আবার দেখছে যখন হাসপাতাল চলে না এখন বলতেছে যে এখন এখানে 10% 20% ছাড় দেওয়া হবে। না এখন না 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 ঠিক আছে। না না, এক মিনিট এখানে ভুল হচ্ছে। আমি সত্যি বলছি, আমি আপনাকে বলছি, আপনি যে কোনো বিষয়কে খুব হালকাভাবে দেখছেন। এখানে আপনার কোনো একটা নার্সিং হোম, জে এম রয় বলে একটা নার্সিং হোম, আহ, যারা বলছে আমরা বাংলাদেশে চিকিৎসা করানো, ওই হসপিটালে কোনো বাংলাদেশি চিকিৎসা করাতে কোনোদিন যায় না। আমি নিজে চিনি, হুম। মানিকতলাতে একটা আগে পলিক্লিনিক ছিল, এখন হসপিটাল নাম দিয়েছে। তারা প্রচারে আসার জন্য এই টপিক নিয়ে আগে আলোচনা হয়েছে অন্য পর্বে। হ্যাঁ হ্যাঁ, কথা হয়েছে। এটা যাক, ঠিক শুধুমাত্র আছে, তার মানে এখন আপনি প্রচারে বলতে আসার চাচ্ছেন যে জন্য। পশ্চিমবঙ্গে এবং আমি বলি, এবার যদি জি বিদ্বেষের পর্যায়টা হতো, বিদ্বেষের পর্যায় হলে কিন্তু সমস্ত ব্যবসা গুটিয়ে নিত। আদানি আম্বানি থেকে শুরু করে আরো যত ছোট বড় কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট করে বা ওখানে কর্পোরেট আইটি সেক্টর চালায় কিংবা ব্যাংকিং সেক্টর চালায়, সবাই ব্যবসা গুটিয়ে নিত। সেরকম কিছু হচ্ছে না, সেরকম কিছু হওয়ার চান্সও নেই। এটা ওকে। মাথায় রাখতে হবে। কিন্তু এটা যদি এই মাথা থেকে বের করে আমি ভাবি যে এই ভারতের মিডিয়া এই বলেছে, তাহলে আমাকে ভারতের বিরুদ্ধে বলতে হবে, বা বাংলাদেশের মিডিয়া এই বলেছে, বা সেখানকার আচ্ছা, কোনো মমতা ব্যক্তি ব্যানার্জি এই বলেছে। গতকালকে মমতা ব্যানার্জি আসলে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় পশ্চিমবঙ্গের মিডিয়ার উপর। তিনি কি বলতে চেয়েছেন? তিনি কি বিষয়গুলিকে আসলে বুঝতে পেরেছেন? মমতা ব্যানার্জির ভিউটা কি বাংলাদেশের বর্তমান ব্যাপারে, যদি এক লাইনে শেষ করেন বলে। মমতা ব্যানার্জির ভিউ আমার ভিউর মধ্যে খুব একটা তফাৎ কিছুই নেই। আমি যতটা মমতা ব্যানার্জিকে তার রাজনীতিটাকে দেখেছি বা অ্যানালিসিস করতে পারি, এবং তিনি ওই নরমে গরমে এমন এমন কথা বলেছেন যে কথাগুলো যদি বিজেপি উনি না বলে, তাহলে বিজেপি কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। উনি এই কথাগুলো বলার পর কিন্তু বিজেপি ওখানে একটু ডাউন হচ্ছে। এর আগের বার একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের, হুম যে হুম। তোমার এতই যখন ক্ষমতা বাংলাদেশ নিয়ে এতই চিন্তা, তাহলে এক কাজ করো না, রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী মানে কোনো দূত বা পাঠাও, টিম পাঠাও, তারা দেখুক, হুম। তাহলে ইন্ডিয়া গভর্নমেন্ট সেটা বলুক। এটা বলার মাধ্যমে একটা জিনিস এটা চাপে ফেলানো, যে দেখো তোমার বিজেপি সরকার বা মোদী সরকার তারা সরকারিভাবে আলোচনায় বসছে, তারা আহ, রাষ্ট্রপুঞ্জের কাছে বলছে শান্তি বাহিনী পাঠানোর জন্য। আর তুমি শুভেন্দু অধিকারী কে? তুমি সরকারের বিরুদ্ধে যাচ্ছ, নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে যাচ্ছ। ফলে শুভেন্দুকে তার চিনতে যে পারেন নাই? শাহাবুদ্দিনের বাড়িতে যে কুরবানির দিনে 3 বাটি গরুর মাংস খেয়েছিল, তারপরে টিফিন ক্যারিয়ার করে নিজের বাসায় গিয়েছে এবং উনি বলতেছে এখন যে আমি মোদির চেয়ে বড় হিন্দু হতে চাই, এবার মুসলমান বিরোধী একদম হতে চাই। একদম না, আমি এখানে লাস্ট যেটা শেষ করব, আমি তারপরে বেরিয়ে যাব, সেটা হচ্ছে আমি খুব সংক্ষেপে আপনাদের একটা বলি। এই ক্ষেত্রে না, মানে কেউ একজন গালাগালি দিয়েছে বলে সে আমার মা তুলে দিয়েছে, আমি তার বাপ তুলে গালাগালি দেব, এতে ঠিক। সমস্যার সমাধান হয় না। এর থেকে হুম। বরং একটা জিনিস করা উচিত, যে মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে এই ধরনের প্রচার করছে, সরকারিভাবে বাংলাদেশের এই মুহূর্তে ইউনূস সাহেবের উচিত তারা সরাসরি এই মিডিয়াগুলোকে এখান থেকে ধরে নিয়ে বাংলাদেশে আহ্বান করা, না হলে রীতিমতো খুব সরাসরি সব মিডিয়া থেকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, ভাই তোমরা এসো, এসে এখান থেকে দেখে এটা তারপর বলা খবর করো। দীপক এটা সাহেব, এই এটা বলা এপ্রিলটা হয়েছে, ইউনূস সাহেব বলেছেন পৃথিবীর সমস্ত মানবাধিকার সংস্থা এবং সমস্ত জি। সাংবাদিক আপনারা আসেন, তারপরে না না, বেছে স্পেসিফিক এই চ্যানেলগুলোকে, মানে যারা অপারেশন এইটা হচ্ছে, করছে জি আপনারা দেখে সেই যান, চ্যানেলগুলো। আহ্বান করা হয়েছে, ভারতের হবেন। সরকার কি এবং এবং দেখছে না? ভারতের জি সরকার কি দেখছে না যে কারা উস্কানিমূলক নিউজ করতেছে, কারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা ছড়াচ্ছে? এগুলো কি আপনি যে এতক্ষণ বললেন যে ভারতের সরকার এটা করছে না, সরকারে এটা আছে কি? করছে না, সরকারে সরকারে আছে তো তাদের বিজেপি। চোখ বন্ধ? বিজেপি তো, তারা কি দেখছে না? বিজেপির তারা কাজই কোনো সেটা। অ্যাকশন নিচ্ছে না কেন? তারা কেন অ্যাকশন নিচ্ছে না? সরকার জি ইউনূসকে সরকার কেন আইন, বলতে হবে? ডক্টর ইউনূসকে কেন বলতে হবে? সরকারে আছে জি কি? বিজেপি আছে। বিজেপি দলটাই তো ঘৃণার চাষ করে, আর চ্যানেলগুলো ঘৃণার রাজনীতি করে, প্রমোট করে। তো ফলে তারা কেন বলতে যাবে? বিষয়টা জি এখানেই, মানে আমি ওই কারণেই বলছিলাম যে জি যে মিডিয়াগুলো এটা করছে সেই মিডিয়াগুলোকে আপনারা সরাসরি ওখান থেকে, মানে বিষয়টা এরকম না যে সে ও ইট ফেলেছে বলে আমি পাটকেল ছুড়বো, বিষয়টা এরকম নয়। কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা ফেক নিউজের কাউন্টার যেমন বাংলাদেশের মিডিয়া করছে, এটা তো একদমই জারি রাখতে হবে, বেশি করে সেগুলোকে প্রচার করতে হবে। দুটো হচ্ছে, আমি গত দুদিন আগে আমার নিজের চ্যানেলে বং নিউজ লাইভে, সেখানে আমি একটা এপিসোড করেছিলাম যে এই বিষয়টা ছিল, ফেক নিউজ প্রতিযোগিতা শুরু হলো। তারপরে হুম। দেখলাম হঠাৎ করে বাংলাদেশ থেকে কিছু মানুষ কিছু মন্তব্য করছেন, এখানকার মানুষ কিছু করছে, এখান থেকে কিছু করছে, তো ওখান থেকে করছে। এই বাতেলা, আমি যেটাকে বাতেলা বলি, বাতেলা প্রতিযোগিতা শুরু হয়েছে। ফেক নিউজ ছিল, তারপরে এখন শুরু জি হয়েছে বাতেলা প্রতিযোগিতা।
এই জিনিসটা খুবই বাজে। মানে এটা হচ্ছে কি, জি সরকারের বিদেশ মন্ত্রকের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা না মিটিয়ে সরাসরি মানুষকে লেলিয়ে দেওয়া হচ্ছে যে এই ভারত বাংলাদেশ বা বাংলাদেশের জি সাথে ভারতের বুঝতে পেরেছি। মানুষের একটা গন্ডগোল লাগিয়ে দেওয়ার চেষ্টা। এটা কিন্তু বুঝতে হবে ঠান্ডা মাথায়। এটা আরেকটা জিনিস উনি বলছিলেন, বর্ডারে একজন বিএসএফ একজনকে গুলি করে মেরেছে। আপনি হয়তো ডেটা জানেন না। এই যে ভারত বাংলাদেশ বর্ডারে ফেন্সিং করা নিয়ে এমন এমন হয়েছে যে বিগত কয়েক বছর আগেই আহ, মোদী সরকার তারা 15 কিলোমিটারের জায়গায় বিএসএফ এর ক্ষমতা 50 কিলোমিটার ভেতর অব্দি দিয়ে দিয়েছে। এবং হুম ফলে ফেন্সিং করতে গিয়ে বহু গ্রামের ভেতর দিয়ে বা চাষের জমির মাঝামাঝি করে টোটাল যে লাইন, বর্ডার লাইন, সেখান থেকে অনেকটা গ্রামের ভেতরের দিক দিয়ে আবার নতুন করে ফেন্সিং করছে। যার ফলে হুম বহু গ্রাম, আহ, মানে গ্রামের অর্ধেক এই পাশে তার কাটার, অর্ধেক এই পাশে, অর্ধেকে জমি, অর্ধেক এই পাশে, অর্ধেক এই সমস্যার জন্য সেখানে আন্দোলন করতে গিয়ে বিএসএফ এর হাতে নির্যাতিত হয়েছেন। এমনকি ওই এলাকায় সন্ধে 5টার পরে কেউ ঢুকতে বেরোতে পারে না। জি এরকম ধরনের টর্চার রয়েছে। আর আপনার বিএসএফ এর রাজ্যে হাতে গরু ক্লিয়ারেন্স চাষ দেয়নি করতে ঠিক গিয়ে আছে, আমি চাষ পড়াটা শেষ করতে হবে, শেষ করতে হবে। জি যা চাষ করতে জিল্লুর ভাই, আসছি আপনার কাছে, আসছি। আমি একটু বেসিক চাষ ফারুকের কাছে। হবে না করতে এখানে। গিয়ে চাষ করতে গিয়ে সেখানে আমাদের ভারতবর্ষে বহু গ্রামের চাষিরা তারাও জি তাদেরকে না, গরু ঠিক আছে, চোর সেটা বা আভ্যন্তরীণ অনেক স্মাগলিং কিছু হয়ে স্মাগলিং থাকে, করে কিন্তু আমরা এই দেখি ধরনের আমাদের এই ঘটনা পাশে কি হয়েছে। হচ্ছে, ভূমিকা এই ঠিক আছে। পাশে কি রাখছে সেটা ইম্পর্টেন্ট আমাদের কাছে। আভ্যন্তরীণ অনেক কিছু হতে পারে আমাদের কাছে। আমাদের কাছে ফলাফল হলো আমাদের একজন লোক মারা গেছে, সেটাই আমাদের কাছে মূল বিষয়। এখন ওই পাশে আপনাদের ভাব অনেক কিছু হতে পারে, এটাকে আমরা গুরুত্ব দিতে চাই। জনাব ফারুক হাসান, প্লিজ। আপনাকে অনেক ধন্যবাদ দিতে পারবেন। জি জি, ধন্যবাদ। আমাদের দাদা খুব চমৎকার ভাবে বললেন। আমি এখন উনাকে যদি প্রশ্ন করি বা প্রশ্ন রাখি, এই যে ধরেন আমাদের ময়ূরপঙ্খী সাংবাদিক ময়ূক, তিনি লাফিয়ে লাফিয়ে বাংলাদেশ সম্পর্কে যে নেতিবাচকতা, যে মিথ্যাচার, মিথ্যা তথ্যের মাধ্যমে এক প্রকারের মানে অনর্গল প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এর হুম বিরুদ্ধে ভারতীয় সরকার তথা ভারতের দায়িত্বশীল যারা আছেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অ্যাকশন নেওয়া আজ পর্যন্ত হয় নাই। এমনকি দেখেন আমাদের বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ভারতের 49টি মূলধারার গণমাধ্যম, হুম তারা বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে। এই যে 49টি ভুয়া গণমাধ্যম বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন, এর পরিপ্রেক্ষিতে ভারত সরকারের অ্যাকশন কি? কোনো প্রকারের অ্যাকশন নেই। কোনো হুম প্রকারের ধরেন যে এর বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেই, কোনো অ্যাকশন নেই, কিচ্ছু নেই। তার মানে এখান থেকে পরিষ্কার যে ভারত সরকারের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ইন্ধনে এই মিডিয়াগুলো বাংলাদেশ সম্পর্কে মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন, মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন। আজকে আমাদের দাদা বলছেন যে এটা সরকারের কোনো সিদ্ধান্ত নয় কিংবা সরকার এটা করে নাই, এটা সেটা। আরে ভাই, সরকার বিজেপি তো একাকার, ভারতে যারা দায়িত্বে রয়েছেন এবং ভারতীয় বিজেপি, এই সরকার এবং বিজেপির মধ্যে বিন্দু পরিমাণ কোনো ফ্র্যাক আছে? এটা এটা কোনো এটা টেকনিক্যাল এটা তথ্য? এটা শুধু বাংলাদেশ নো নিয়ে খবর, প্লিজ, আমি মিথ্যা শেষ করি, খবর নয়। আমি শেষ করি। বাংলাদেশ নিয়ে শুধু আজকে করেনি। যখন আমার বাংলাদেশ হাই কমিশনে ভারতীয় উগ্রবাদী ওই হিন্দুত্ববাদী সংগঠনের সন্ত্রাসীরা হামলা চালালেন, এর পরিপ্রেক্ষিতে ভারত সরকারের কোনো কড়া স্টেটমেন্ট কিংবা কোনো স্টেপ কিংবা কোনো সিদ্ধান্ত আমরা পাই নাই। আমরা তখনই জানিয়েছিলাম ভারত সরকার যদি আমাদের দূতাবাসগুলোকে, অর্থাৎ ভারতের যে দূতাবাসগুলো রয়েছে এই দূতাবাসগুলো নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে ভারত সরকারের উচিত জাতিসংঘের কাছে আহ্বান জানানো, জাতিসংঘ যাতে ভারতে শান্তিরক্ষী পাঠায় এবং সেই শান্তিরক্ষী সদস্যদের দিয়ে দূতাবাসগুলো নিরাপত্তা বৃদ্ধি করে। সেই জায়গায় বাংলাদেশ সরকার আহ্বান জানিয়েছিল আমরা ভারত সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত থাকব, আমরা আরো বেশি শান্তিরক্ষী জাতিসংঘের মাধ্যমে পাঠিয়ে ভারতীয় সরকারকে সহযোগিতা করব, যাতে সেই শান্তিরক্ষীদের দিয়ে ভারত সরকার তার দেশের দূতাবাসগুলো নিরাপত্তা বৃদ্ধি করবে এবং নিশ্চিত করবে। আমরা কিন্তু আহ্বান জানিয়েছি, সহযোগিতার আশ্বাস দিয়েছি। এখন দাদা, আপনি বললেন যে ভারত সরকার বরাবরই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নতি করতে হুম প্রস্তুত রয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আপনাকে প্রশ্ন করি, এই যে ভারতের শীর্ষ কূটনীতিক পররাষ্ট্র সচিব গত পরশুদিন বাংলাদেশে আসলেন, আমাদের দেশ ফ্যাসিবাদ বিরোধী
লড়াইয়ের মাধ্যমে দ্বিতীয়বার যে আমরা স্বাধীনতা অর্জন করেছি, ভারতীয় তাবেদার, ভারতীয় কৃতদাস হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, তার চার মাস পেরিয়ে গেল। এই 4 মাসে ভারত কি একটা বারের জন্য তাগিদ ফিল করে নাই যে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, বাংলাদেশ আমাদের নেইবার কান্ট্রি, বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে হলে ভারতের শীর্ষ পর্যায়ের কোনো কূটনীতিক বাংলাদেশে পাঠানো উচিত? তাহলে এই 4 মাসে কেন পাঠালেন না? হোয়াই? একটা বারের জন্য ভারত এই তাগিদ ফিল করলেন না যে বাংলাদেশ আমাদের লাগবে? বাংলাদেশ যেহেতু আমাদের পাশে, বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, ইতিমধ্যে ভারতের প্রত্যেকটি প্রতিবেশী দেশ মানে তাদের যে লাইন, প্রতিবেশী লাইন সেখান থেকে ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। সেই জায়গায় ভারত তাগিদ ফিল করে একটা বারের জন্য কোনো কূটনীতিককে বাংলাদেশে পাঠায় নাই, একজন আসে নাই। তাহলে এখন কেন আসলেন? এখন এজন্যই আসলেন যখন বাংলাদেশে তীব্র প্রতিবাদ শুরু হলো, রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে প্রকাশ্যে রাজপথে নামলেন, বিএনপি নামলেন, জামাত নামলেন। তখনই ভারতের যে গিট্টি, মোদী সরকারের যে কোমরের গিট্টি, সেটি লুজ হয়ে গেল। কারণ মোদী সরকার শুরুতে মনে করেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো একটা নাথিং, যেন তেন ব্যক্তি। কিন্তু পরক্ষণে টের পেয়েছি 3টি মাস মোদী সরকার আন্তর্জাতিক লবিগুলোতে, ইন্টারন্যাশনাল প্রত্যেকটি জায়গায় মোদী সরকারের বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে গেছেন, কিন্তু ধোপে টিকতে পারেন নাই। কারণ তিনি বুঝতে পারেন নাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, ইন্টারন্যাশনাল প্লেয়ার। যখনই এই মোদী এবং মোদীর লবিস্টরা ইউরোপ, আমেরিকায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার, বাংলাদেশের বিরুদ্ধে নানাবিধ মিথ্যা নিউজের মাধ্যমে এই সরকারকে একটি অবৈধ সরকার বলে প্রচার করেছে, প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তখনই ইউরোপ, আমেরিকা বলেছেন নো, দ্যাট ইজ অ্যাবসুলেটলি রং নিউজ, ফেক নিউজ। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস কে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করেছি অতীতে, এবং আমরা জানি তিনি একজন গ্লোবাল ব্যক্তিত্ব, ইন্টারন্যাশনাল একজন ব্যক্তি। সুতরাং তাকে নিয়ে তোমরা যে মিথ্যাচার করছো, এই মিথ্যাচার আমরা বিশ্বাস করি না, এটা গ্র্যান্টেড নয়। এরপরেই মোদী টের পেয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে খেলতে গেলে হিতে বিপরীত হবে। এরপরেই তিনি বাধ্য হয়েছেন ভারতের শীর্ষ কূটনীতিক, তাদের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশে পাঠাতে। এর আগে কিন্তু পাঠান নাই। এর আগে তিনি আন্তর্জাতিক এরেনায় বাংলাদেশ নিয়ে মিথ্যাচার চালিয়ে গেছেন, কিন্তু তার এই মিথ্যাচার আন্তর্জাতিক দরবার, আন্তর্জাতিক সম্প্রদায় খায় নাই, তারা এটাকে অ্যাকসেপ্ট করে নাই, এটাকে তারা অ্যাকসেপ্টেন্সই দেয় নাই। এরপরেই মোদির ঘুম ভেঙেছে, এবং তার যে দিবাস্বপ্ন, এই দিবাস্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আর দাদা, আপনি বলছেন যে ভারত বরাবরই চায় বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে। এটি একবারই ডাহা মিথ্যাচার, একবারই মিথ্যা প্রতারণা। ভারত কখনোই চায় না বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণ করতে। ভারত কখনোই চায় না বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে। তারা চায় এখানে একটি রাজা এবং প্রজা, অর্থাৎ দাসত্বের যে কূটনীতি, এই দাসত্বের কূটনীতি বিনির্মাণ করতে। আপনি কিছুক্ষণ আগে বললেন ওই রিলায়েন্স, ওই আম্বানি আদানি তারা পাকিস্তানে ব্যবসা করে। হ্যাঁ, করে। ব্যবসার নীতি কি? যে কোনো দেশ আরেকটি দেশের সাথে ব্যবসা করবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রশ্ন করেন ওই ভারতীয় যে ধনকুব। জি, প্রিয় দর্শক, আমরা ফারুক হাসানকে শুনতে পাচ্ছি না। আপনার অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। আমরা আমি একটু উত্তরটা দিয়ে দিই, একটু ছোট্ট করে উত্তরটা দিই। এটি কখনোই সম্ভব নয় যে পাকিস্তানকে দাসের চোখে, কৃত দাসের চোখে, গোলামের চোখে দেখে ভারত ব্যবসা করবে, ভারত কূটনীতি সেট করবে। এটি ভারত কখনোই করতে পারবে না। কারণ ভারত জানে, ভারতের বন্দুকগুলো আমরা দেখেছি যখন পাকিস্তানের সীমান্তে ভারতীয়। জি, জনাব ফারুক হাসান, শোনা যাচ্ছে না আপনাকে? আমরা আমি একটু ছোট্ট করে দিই। আমি সম্প্রতি শ্রীলঙ্কাতে গণ অভ্যুত্থান হয়েছিল, সেখানেও কিন্তু ভারতের সেভাবে কূটনীতি নির্ধারণ করে। আর বাংলাদেশের বেলায় কি করে? বাংলাদেশের বেলায় পাখির মতো বাংলাদেশের জনগণকে হত্যা করে। এই হচ্ছে আমাদের নীতি। আজকে ভারতীয়রা হুমকি দিচ্ছে বাংলাদেশ নিয়ে যে ভারত পেঁয়াজ বন্ধ করে দিবে, চিনি বন্ধ করে দিবে, কাপড় বন্ধ করে দিবে, সীমান্ত বন্ধ করে দিবে। আরে ভাই, ভারতের পেঁয়াজ না হলে আমাদের কি যায় আসে? পাকিস্তান থেকে আমদানি করে। জি, তার মানে আমি আমি একটু ছোট্ট করে উত্তর দিই। একদম 1 মিনিটেই দিচ্ছি। একটা সরকার
কোনো মানুষ এক রাজনৈতিক বেলা দলের বিভিন্ন মানে বক্তব্যের না মধ্যে খেয়ে যায় থাকবে, যায় আসছি না। ফারুক হাসান, এরকম আসছি। নজির কখনোই আপনার আপনি পাবেন ইন্টারনেট না। কানেকশনটা প্রবলেম একবারে করছে নিশ্চিত বারবার। থাকবে। জি আমাদের জি বিদ্যুৎ চলে গেছিল, আমি দুঃখিত, তারপরে শেষ করবো অল্প সময়ের মধ্যে। আমি নিশ্চিত করে বলছি, ভারত যদি তার 3 দিকে বর্ডার বন্ধ করে দেয়, আমি নিশ্চিত ভাবে বলতে পারি বাংলাদেশের মানুষ 3 বেলা খাবে, পেট ভরে খাবে, মাছে ভাতে খেয়ে ভালোভাবে দিন যাপন করবে। কিন্তু ভারত যদি তার বর্ডার বন্ধ করে দেয়, তার বাণিজ্য বন্ধ করে দেয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের 3 দিকে ভারতের যে স্টেটগুলো রয়েছে, রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলোর অসংখ্য মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খেয়ে থাকতে হবে। অনেক মানুষকে না খেয়ে থাকতে হবে, কারণ তারা অনেকাংশেই বাংলাদেশের উপরে ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। সুতরাং হুম ভারত যতই হুমকি দোক ধামকি দোক, এটা স্রেফ তাদের লোক দেখানো, ভারতের কাছে, ভারতীয় জনগণের কাছে মানে নিজেকে বড় করে তোলা, মহিমান্বিত করে তোলার একটা মানে অশুভ চিন্তা ছাড়া অন্য কিছু নয়। এই জায়গায় আমরা বলেছি, ভারত আজকে যে বাংলাদেশের সাথে সম্পর্ক বিনির্মাণের চিন্তা করছে, এটা বাংলাদেশের জনগণ আর কোনোদিন হতে দেবে না, একবারেই না। ভারতের স্বপ্ন ছিল বিএনপি কিংবা বড় কোনো দল হয়তো ভারতের কাছে নমনম করবে, জি হুজুর করবে, সেটাও এবার 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 আমি ভারতের বলি, এবার একটু মানে আমি এই বলি, শুরু করি। চিন্তায় ঘুরে বালি, ভারতের এই চিন্তায় একবারে গুলে বালি ছিটিয়ে দিয়েছে বিএনপির শীর্ষ নেতারা, বিএনপির জি আমি সিদ্ধান্ত। আমি আমি চাই ওই আপনি সিদ্ধান্ত আমি বাংলাদেশে শুনুন আর শুনুন। কোনোদিন বাস্তবায়ন হবে বলে ঠিক। আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। দাদা, আরেকটি জি কথা আপনি বললেন, আজকে দেখেন বিজেপি, অর্থাৎ বিজেপি সরকার, তারা নিজে কখনো কাজ করে না। তারা তাদের যে সন্ত্রাসী সংগঠন আরএসএস এবং বিজেপির উগ্রবাদী যারা রয়েছে, তাদেরকে দিয়ে করে। আপনি বললেন ভারতের কোনো শীর্ষ নেতা মিথ্যাচার করেন, এই যে দেখেন, আপনি অমিত শাহের কথা বলছিলেন, অমিত শাহ কিছুদিন আগে একটা বক্তব্যে বলেছিলেন বাংলাদেশিদের যেখানেই পাবেন সেখানে ঝুলিয়ে রাখবেন, আমরা ঝুলিয়ে রাখবো, ঝুলিয়ে পিটাবো, এরকম একটা বক্তব্য ঝাড়খণ্ডে তিনি দিয়েছিলেন, বিজেপির শীর্ষ নেতা এবং বর্তমান ডিফেন্স মিনিস্টার অমিত শাহ। এই যে বিবিসি নিউজ দেখেন। আর হুম আপনি বললেন হ্যাঁ, ঠিক আছে। অমিত শাহ মিথ্যাচার করেন। আপনি এবার 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 আপনি অমিত শাহ অনেকগুলো মিথ্যাচার একই করেন না রিপিট কোথায়? হয়ে যাচ্ছে। ঠিক আছে, জি এবার আমি একটু জি। বলি, না, আপনার উত্তরগুলো দীপক দিই। ব্যাপারী কিন্তু মোটেও অমিত শাহের কখনোই পক্ষপাতিত্ব করে কথা বলেনি, বিজেপির পক্ষপাতিত্ব কখনোই করেনি, করে বলেনি। সবসময় আমি তিনি আমি বলেছেন আমি আমি একটু বিজেপি। ছোট্ট করে উত্তরটা দিই। জি আহ, আপনি ছোট্ট করে আহ, হুম নতুন যে সরকার হয়েছে সেই সরকারের বিদেশ দপ্তরের আপনি যদি কোনো সচিব হন, আশা করি, বা বিদেশ মন্ত্রী হন, আমি খুব খুশি হব। আহ, আপনাকেই বলছি। তো বিষয়টা হচ্ছে, আপনি যদি বিদেশ মন্ত্রকের কোনো সচিব কিংবা বিদেশ মন্ত্রী দায়িত্ব পান, আমি খুব খুশি হব। হুম বিষয়টা হচ্ছে, আহ, বিষয়টা কি জানেন, একটা দেশের সরকার, রাজনৈতিক দল, মিডিয়া, সাধারণ মানুষ, এগুলো কিন্তু এক জিনিস নয়, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা। আজকে হুম মিডিয়া নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, ভারতবর্ষের যে মিডিয়া, সেটা আন্তর্জাতিক স্বীকৃত যে এই আমাদের ভারতবর্ষের মিডিয়া সব থেকে বেশি মিথ্যা খবর রটায়। এটা তো প্রত্যেকে জানে। এবং শুধুমাত্র বাংলাদেশ নিয়ে করছে, বাংলাদেশ নিয়ে করছে, এই যে যারা এটা বলছেন আপনাদের মধ্যে, আমি এটা বলছি, এটা সর্ববিধ মিথ্যা। তার নিজের দেশের মানুষ সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে মিথ্যা খবর তারা রটায়, নিজের রাজ্যকে ভেঙে টুকরো করার জন্য ক্যাম্পেনিং করে, নিজের হুম রাজ্য সম্পর্কে, নিজের দেশ সম্পর্কে মিথ্যা খবর রটায়। এমনকি তারা এটাও রটায় যে রাম মন্দিরে যে যে রাজনৈতিক দল বা ব্যক্তিরা যায়নি, তারা হিন্দু বিরোধী। ভারতের লোক, যে হিন্দুরা রাম মন্দির উদ্বোধনে যায়নি, সে সমস্ত হিন্দুরা হিন্দুই নয়। অর্থাৎ বিজেপি তৈরি করা দা হিন্দুত্বকে যারা হুম মান্যতা দেবে না, তারা হিন্দুর মধ্যে পড়ে না। অর্থাৎ আহ, হিন্দু তারা যারা গলায় জয় শ্রীরাম বলবে, মুসলিমকে কাটতে বললে কাটবে, দলিতকে মারতে বললে মারবে, এবং নরেন্দ্র মোদী হচ্ছে হিন্দু হৃদয় সম্রাট। অর্থাৎ এগুলো যদি মানে, তাহলে সে হিন্দু। এবার বিষয়টা আসি, উনি অনেকগুলো অভিযোগ করেছেন, তার মধ্যে আমি একটা বলি যে উনি না গুলিয়ে না, জাস্ট ফেলেছেন। লম্বা লম্বা করে না, জাস্ট হ্যাঁ, লম্বা 10-15 ছোট সেকেন্ড। করেই বলছি। উনি সরকারের পদক্ষেপ নিয়ে আর মিডিয়ার পদক্ষেপকে গুলিয়ে ফেলেছেন। ভারতবর্ষের মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য আইন আছে, কিন্তু আইনটা প্রয়োগ করবে এটা কে? কে কমপ্লেন করবে? আমি নিজে বলছি, আমরা ফেক নিউজের বিরুদ্ধে, ছোট ছোট চ্যানেল, এই যে শফিকুল ইসলাম বা এই যে আরামবাগ টিভি, এরকম টাইপের যে চ্যানেলগুলো রয়েছে, এর বিরুদ্ধে আমরা বহু লোক আমরা মামলা করেছি, কিন্তু প্রত্যেকটা মামলা গিয়ে হাইকোর্টে গিয়ে, সেখানে হাইকোর্টে বিজেপি সমর্থিত যারা উকিল বা বিচারপতি আছেন, তারা রীতিমতো সেই কেসগুলোকে আহ, তাদেরকে একটা সুরক্ষার রক্ষা কবচ দিয়ে রেখে দেয় পেন্ডিং করে। এটা নতুন নয়, এটা রয়েছে। কিন্তু আরএসএস তার মানে বিচার ব্যবস্থা থেকে শুরু করে মিডিয়া ব্যবস্থা সম্পূর্ণ একটা খারাপ অবস্থায় আছে ভারত। ভারতের উঁচু এটা গলায় এটা কথা বলা এটা মোটেও ছিল মানায় না। না। ভারতের এটা উঁচু এটা গলায় ছিল না। কথা বলা মোটেও এটা ছিল মানায় না। না। একটা 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 মানে কি বলবো, নিয়ন্ত্রণহীন একটা দেশ
নিয়মহীন একটা দেশ, যে দেশের মিডিয়া, তার মানে আমরা তাদেরকে তুচ্ছ না করে না কথা না না বলছি না এখন না থেকে। না 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 এটা কোনোভাবেই আমি দেশের ভারতের পুরো দেশের সিস্টেমটা এখন ব্যাপারে থেকে, পুরো সিস্টেমটা দেশ একটা ভঙ্গুর সিস্টেমের একটা দেশ। দেশের দুঃখিত যে এভাবে ব্যাপারে কথা আমি বলতে আমাদেরকে, যে দেশের দেশের মিডিয়াকে ব্যাপারে নিয়ন্ত্রণ করতে পারে না, যে না দেশের না না বিচার না না বিভাগ না 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 মিডিয়াকে ছাড় দেয়, মিডিয়ার ভুল প্রপাগান্ডাকে ছাড় হচ্ছে দেয়, যে দেশের সরকার মিডিয়ার প্রপাগান্ডাকে উৎসাহ দেয়, ওই দেশের সাগর বাবু, বিষয় ভুল নিয়ে হচ্ছে, আমার ব্যাখ্যাটা ভুল বাংলাদেশে, হচ্ছে। আমি মনে আবার করি যে আর কথা বলা আবার উচিত। আবার মেজর আবার প্লিজ, ভুল ব্যাখ্যা হচ্ছে, ভুল মেজর ব্যাখ্যা মেজর হচ্ছে। জিল্লুর রহমান। না এখানে না, ভুল না, বিজেপি অবশ্যই করছে, সত্যিকারের ব্যাখ্যা। বিজেপি করছে, ভারত না। আমি বারবার বলছি ভারত আমি না। ভারত, ভারত না, ডেফিনেটলি ভারতে, আপনি তো এটা প্রশ্ন দেন, আমি জানি। বিজেপি মানে আর ভারত বলছি নয়। ভারত সরকার, ভারত সরকার মানে তো ভারত, আমরা ভারতের যখন কথা বলবো, ভারতের সরকার যখন কথা বলবো, আমরা ভারত বুঝবো। ভারত যখন সরকার সরকার নীরব থাকে কোনো সরকারিভাবে কিছুতে, ভারতের সরকারিভাবে সরকার যখন বাংলাদেশের নীরব থাকে বিরুদ্ধে কোনো কিছুতে, আমরা কোন তখন রকম ভারতকে কথা বুঝি। কিন্তু এখনো হয়নি। না, সরকারিভাবে ভারত কোনো তো কথা নীরব, ভারত শুনুন, সরকার বলেনি। যে কোনো বিষয়ে বিজেপি বা নীরবতা, গদি মিডিয়া যে মন্তব্য করেছে নীরবতা তার দায় এবং কিন্তু ভারতের নীরবতা নয়। আর সরবতা, এই দুটা থেকে মানুষ বুঝে নেয় যে কার কি অবস্থান। এখানে বুঝতে না, হবে। ভুল হচ্ছে, কবিরাও অনেক ব্যাখ্যাটা কথা ভুল বলে হচ্ছে, গেছে যে নীরবতা মানেই হলো ব্যাখ্যা ভুল শব্দের হচ্ছে। লক্ষণ। আমি এমনিতে এটার বলে। কাউন্টার দিতে পারি, বলতে সময় দিলে আমি এর কাউন্টার দিয়ে না, বলতে আর উদাহরণ দিই। সময় দিচ্ছি না আপনাকে দাদা, আমি আজকে আপনার কাছে মেজর জিল্লুর রহমানের কাছে যেতে যাচ্ছি, প্লিজ। জনাব মেজর জিল্লুর রহমান, এই মুহূর্তে আবার নির্বাচনের বিষয়টা অপেক্ষা করতে। সাগর সাহেব, একটা কথা ভুলে না যায়, যেমন ভারতের কিছু কিছু মিডিয়াকে আমরা দোষী করে বলছি যে তারা পক্ষপাতমূলক এবং মিথ্যা আহ, তথ্য অপতথ্য প্রচার করছে। আমাদের আলোচনার মধ্যেও ওই উত্তেজনা যেন আমরা সৃষ্টি না করি, আর কোনো বেজ নাই। আমি মনে করি যে দীপক বাবু যেটা বলেছেন, যে হ্যাঁ, ওনার চিন্তা ভাবনা যেটা বলেছে, যে আমি আমি একমত এইটা জায়গায়, যে সরকার দল এক নয়, আর বিজেপি শুধু ভারতবর্ষের সবাইকে রিপ্রেজেন্ট করে না। আর আমাদের সরকার, তাদের সরকারের সাথে যোগাযোগ আছে, ভবিষ্যতে দেখা যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, দেখুন, এরশাদ বিরোধী আন্দোলন যখন শুরু হলো, এরশাদ মার্শাল্লাহ দেওয়ার পরে কাজী জাফর আহমেদ উনি খুলনা হাদিস পার্কে বিশাল মিটিং এ বলেছিলেন যে এরশাদ সাহেব, এমন আগুন জ্বালিয়ে দিব এই বাংলায়, সমগ্র বঙ্গোপসাগরের পানি দিয়েও আপনি নিভাতে পারবেন না। তো এরশাদ সাহেব পরে উনাকে কিভাবে ঠান্ডা করেছিল, দেখা গেছে উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তো রাজনৈতিক অঙ্গনে অনেক কথা হয়, আর এই মিডিয়া যেটা, এটা কোনো আমি গুরুত্বের কথা মনে করি না। এটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ, আমাদের এই বর্ডার বেল্ট এক ভাষা বিধায় ওদের ওই বাংলা অন্য জায়গায় প্রচার হয় না। তবে হ্যাঁ, এখানে আমার অত্যন্ত ঘৃণার সাথে আমি এই কথাটা বলতে চাই, ভারতের মতো এমন একটা বিশাল গণতান্ত্রিক দেশ, তারা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় বাংলাদেশ সম্পর্কে, বিশেষ করে সাম্প্রদায়িক যে উস্কানি দিচ্ছে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য যে বার্তা দিচ্ছে, এইটাকে আমি প্রতিবাদ করি। এটা এখনই বন্ধ হওয়া উচিত। সরকারি পর্যায় থেকে এইটা অবশ্যই মনিটরিং করা উচিত। আর আমাদের বাংলাদেশের মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ দুর্বলতা, আমরা ভাষাগত দিক থেকে ভারতের তুলনায় অনেক পিছিয়ে। এক বাংলা ছাড়া ভালো কোনো এই কন্টেন্ট ক্রিয়েটার অথবা মিডিয়া আমাদের নাই। আর ভারতে অনেক ইংরেজি মাধ্যম আছে, গ্লোবাল ডিজিটাল ল্যাঙ্গুয়েজ এখন আপনার ইংরেজি, সেটা তারা আছে। সেখানে কাটিং পেস্টিং কপিং যত রকমের যা মন গড়া করে 12 বাজা চানাচুর করে তারা ছেড়ে দিচ্ছে। আর ইংরেজি যারা জানে, ফার্স্ট ইনস্ট্যান্সেস ফার্স্ট ইনফরমেশন কিছুটা কনফিউজড হয়। সেই জায়গায় আমাদের কিছু দুর্বলতা রয়েছে। তবে একথা আমি বলতে পারি, দীপক সাহেব, আপনি অন্তত আপনার চ্যানেল দিয়ে আপনার বলা উচিত, বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির এমন পরিবেশ যে বিশ্বের যে কোনো দেশের সাথে চ্যালেঞ্জ করতে পারি। আমি মেজর জিল্লু, আমি চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের কোনো মন্দির যদি কেউ চ্যালেঞ্জ করে দল ধরে ভাঙতে আসে, প্রথম আমি বুক পেতে দিব সেটাকে রক্ষা করার জন্য। কোনো ধর্ম প্রতিষ্ঠান যে ভাঙচুর করা, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই, এর মধ্যে কোনো বাহাদুরি নাই। ঠিক একইভাবে বলবো, কোনো দেশের, সেটা ভারতের হোক বাংলাদেশের হোক,
তার পতাকাকে অপমান করা এটা কোনো ভালো কাজ নয়, এটা মন্দ কাজ, এটা সবার জন্য, সব দেশের জন্য। তবে এই কথা আমাদের মনে রাখতে হবে, প্রতিবেশী কোনো চয়েস করে আনা যায় না, এটা অনুরোধের আসর বসিয়ে প্রতিবেশী তৈরি করা যায় না। প্রতিবেশী একটা ইন্টারন্যাশনাল রিলেশনস এর থিওরি, আইআর এর একটা থিওরি বলা হয়, ইওর নেইবার ইজ ইওর ন্যাচারাল এনিমি। তো এইটাকে মনে রেখে আমাদের সরকার, উভয় সরকারকে মনে করতে হবে যে কিভাবে কোন পলিসিতে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে পারি। আর হাসিনার দিন শেষ, আগে যা মাথায় ছিল সেটা বাদ দিতে হবে। আমি গত কয়েকদিন আগে একটা টক শোতে বলেছি যে তাদের মূল যে করিডোর, সেইটা নিয়ে তাদের মাথা বেশি। কে ইংরেজি বলল, বাংলা বলল, কে দখল করতে চাইলো, কে বেদখল করতে চাইলো, এইটা নিয়ে উচ্চ পর্যায়ের স্ট্র্যাটেজিক লেভেলে কোনো সমস্যা না। সমস্যা হলো সেভেন সিস্টার্স কিভাবে প্রোটেক্ট করবে চায়নার থেকে, সেটার জন্য বাংলাদেশের ভিতরে করিডোর দরকার হয়। এইটাকে কিভাবে সুরক্ষা করা যাবে, এইটা হচ্ছে মূল জায়গা। সেটার জন্য বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতেই হবে। আর আমরা বাংলাদেশিরা সবার সাথে বন্ধুত্ব চাই, সকল প্রতিবেশীর সাথে, কারোর সঙ্গে বৈরিতা নয়। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে শেয়ার করবেন। কাল রাত 9টা 30 বাংলাদেশ সময় অবশ্যই ফেসবুক পিপলের সাথে থাকবেন, এবং ফেসবুকে সরাসরি দেখার জন্য আপনারা যা করতে হবে সেটা ফেসবুকে সাবস্ক্রাইব করবেন, জয়েন করবেন, ফলো করবেন, তবেই লাইভটি আপনারা দেখতে পাবেন, লাইভের নোটিফিকেশন পাবেন। কথা হবে কাল। ভালো থাকুন। ধন্যবাদ দীপক দা, মাজিদুর রহমান, ফারুক হাসান এবং ডক্টর মোসাফিজুর রহমান। শুভরাত্রি। আসসালাম।